সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি শুধু এলসি নয়, এলসি বা লেটার অফ ক্রেডিট ইস্যু করার ভাবনা থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত আলোচনা করব। যদিও এই ভিডিওতে আমি শুধু আমদানি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, তবে রপ্তানি বিষয়টাও এই ভিডিও থেকে বুঝে ফেলা সম্ভব। কারণ আমদানি প্রক্রিয়াটা উল্টো করে চিন্তা করলেই আপনি রপ্তানিটাও বুঝে যাবেন। আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট এবং আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে সাপ্লাই চেইন, কমার্শিয়াল বা কোনো ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে কেরিয়ার করতে অথবা নিজেই উদ্যোগী হয়ে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে চান। উল্লিখিত ডিপার্টমেন্টে কেরিয়ার করা বা আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে প্রথমে আপনার প্রয়োজন এলসি সম্পর্কে বিস্তারিত জ্ঞান। প্র্যাকটিক্যাল জগতে প্রবেশ করার পর আপনার সামনে আসবে অনেক নতুন নতুন চ্যালেঞ্জ। নতুন নতুন চ্যালেঞ্জ হ্যান্ডেল করতে করতে আপনার জ্ঞানের ভান্ডার দিন দিন সমৃদ্ধ হতে থাকবে এবং একসময় আপনি হয়ে উঠবেন একজন সাপ্লাই চেইন বা কমার্শিয়াল বা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ স্পেশালিস্ট অথবা পুরোদস্তুর একজন আমদানি বা রপ্তানিকারক। কিন্তু শুরুটা কিভাবে করবেন? এর জন্য দরকার এলসি সম্পর্কে প্রাথমিক ধারণা। কোথায় পাবেন সে ধারণা? ট্রেনিং? হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান এলসি বিষয়ক বিভিন্ন পেড ট্রেনিংয়ের ব্যবস্থা মাঝামাঝি করে থাকেন। আপনি কোনো পেড ট্রেনিংয়ে অংশগ্রহণ করেও এলসি সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারেন। এর জন্য আপনাকে গুনতে হবে অনেকগুলো টাকা এবং ব্যয় করতে হবে কিছু মূল্যবান সময়। আমি এ ধরনের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মডিউলগুলো দেখেছি এবং নিজেও বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি। এলসি সংক্রান্ত বিভিন্ন ট্রেনিং, একাডেমিক শিক্ষা এবং আমার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আমার এই ভিডিওটি তৈরি করার পরিকল্পনা করেছি। আমি মনে করি আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহ পুরোপুরি দেখেন, তাহলে এলসি সংক্রান্ত আপনার কোনো ট্রেনিং বা কোর্স করার প্রয়োজন হবে না। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এলসি কী, রিস্ক ফ্যাক্টরগুলো সহ ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডগুলো কী কী, আরএমএ, নষ্ট এবং বস্ট অ্যাকাউন্ট, এইচএস কোড, সুইফট এবং 11 ধরনের ইনকো টার্মস সহ এলসিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের টার্মস, এলসি করতে কী কী লাগে, বিভিন্ন ধরনের এলসি, এলসি ইস্যু অ্যামেন্ডমেন্ট, এলসিতে ব্যবহৃত বিভিন্ন ক্লোজ সম্পর্কে ধারণা, এলসির ধরন অনুযায়ী এলসির ক্লোজগুলোর পার্থক্য, ডায়াগ্রাম সহ ব্যাংকিং চ্যানেল, এলসি ডকুমেন্টস এবং এলসি ডকুমেন্টসের ডিসক্রিপেন্সি, কাস্টমস কর্তৃক অ্যাসেসমেন্ট প্রক্রিয়া, ড্যামারেজ সহ আনুষঙ্গিক বিষয়গুলো। প্রযোজ্য ক্ষেত্রে এবং আলোচনার প্রয়োজনে চিত্রায়ন ও বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ব্যবহার করে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলোচনার জন্য এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। সাথে আছি নলেজ বুস্টার প্রো এর পক্ষ থেকে আমি শাহজালাল, আয়কর আইনজীবী এবং একজন অর্থ, হিসাব ও সাপ্লাই চেইন স্পেশালিস্ট। সঙ্গেই থাকুন। সুধী দর্শকবৃন্দ, আসুন আমরা মূল আলোচনা শুরু করি। যেহেতু এই ভিডিওটি মূলত এলসি বিষয়ক বিস্তারিত আলোচনা, তাই আমাদের প্রথমেই জানা উচিত এলসি আসলে কি। বাণিজ্যিক পরিমণ্ডলে আমরা এলসিকে লেটার অফ ক্রেডিট, ডকুমেন্টারি ক্রেডিট, ব্যাংকার্স কমার্শিয়াল ক্রেডিট, লেটার অফ আন্ডারটেকিং নামও ডেকে থাকি। যে নামই ডাকি না কেন, এলসি ইজ এন আন্ডারটেকিং ইস্যুড বাই বায়ার্স ব্যাংক ইউজিং মেসেজ টাইপ MT FIN 700 swift message on behalf of the buyers or its own account to pay the value of presented original documents to the seller's bank complying with the presented prescribed laws and agreed terms। বাংলায় সহজ ভাষায় যদি বলি, এলসি হলো একটি অঙ্গীকারপত্র যাহা ব্যাংক তার নিজের জন্য অথবা ক্রেতার পক্ষ থেকে সুইফট মেসেজ টাইপ FIN 700 ব্যবহার করে প্রযোজ্য আইন ও দুপক্ষের সম্মতিযুক্ত শর্ত অনুসারে অরিজিনাল ডকুমেন্টস বিল পরিশোধের জন্য বিক্রেতার ব্যাংকে পাঠানো হয়। এলসি সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা কিছু টেকনিক্যাল শব্দ পাই। শব্দগুলো আমি আপাতত সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানবো, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। টেকনিক্যাল শব্দ যেমন, প্রথমে একটা শব্দ বায়ার্স ব্যাংক, পণ্যের ক্রেতা, অর্থাৎ আমদানিকারক যে ব্যাংক থেকে এলসি ইস্যু করে সেটাই বায়ার্স ব্যাংক বা ক্রেতার ব্যাংক হিসেবে পরিচিত। ইহা অ্যাপ্লিক্যান্ট ব্যাংক বা এলসি ইস্যুইং ব্যাংক নামেও পরিচিত। সুইফট, সুইফটের পুনরূপ হলো দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটি একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য নেটওয়ার্ক সিস্টেম। এর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলো একে অপরের সাথে আর্থিক লেনদেনের তথ্যগুলো আদান প্রদান করে থাকে। আপাতত সুইফট সম্পর্কে এটুকুই থাকলো, পরে আরও বিস্তারিত জানবো। এখন আসি এমটি কি। মেসেজ টাইপ শব্দটি সংক্ষিপ্ত রূপ এমটি। FIN 700 কি? ব্যাংকার কোন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আর্থিক লেনদেন সংক্রান্ত সুইফট মেসেজ দিলে সুইফট কোডে পূর্বে ইংরেজি 3 অক্ষরের FIN অর্থাৎ ফিন শব্দটি ব্যবহার করে, তারপর 3 সংখ্যার একটি কোড থাকে।
3 সংখ্যার কোড দেখলেই ব্যাংকারগণ বুঝতে পারে এটি কি ধরনের আর্থিক লেনদেন সংক্রান্ত মেসেজ, এটা কি এলসি নাকি অ্যামেন্ডমেন্ট নাকি পেমেন্ট ইত্যাদি। এখন আসি অরিজিনাল ডকুমেন্টস কি। রপ্তানিকারক বা বিক্রেতা এলসির শর্তানুসারে এবং প্রযোজ্য আইন অনুসারে ডকুমেন্টস তৈরি বা সংগ্রহ করে মূল কপি ক্রেতার ব্যাংকে পাঠাবেন। ক্রেতার ব্যাংকে গৃহীত ডকুমেন্টসের উপর ভিত্তি করে মূল্য পরিশোধ করবেন এবং ভবিষ্যতে পরিশোধ করার সম্মতি জ্ঞাপন করবেন। অর্থাৎ ক্রেতার ব্যাংক গৃহীত ডকুমেন্টসের উপর ভিত্তি করে মূল্য পরিশোধ করবেন বা ভবিষ্যতে পরিশোধ করার সম্মতি জ্ঞাপন করবেন। একটি কথা না বললেই নয়, এবং যারা এলসি নিয়ে ডিল করেন বা করবেন তাদের অবশ্যই মনে রাখতে হবে ব্যাংক শুধুমাত্র ডকুমেন্টস নিয়ে কাজ করে, পণ্যের বাস্তব কোয়ালিটি, পারফরমেন্স বা সার্ভিস নিয়ে ব্যাংক কাজ করে না। ব্যাংক পেমেন্ট দিবে শুধুমাত্র ডকুমেন্টস দেখে। এখন আসি সেলার্স ব্যাংক। সেলার ব্যাংকটি আমাদের কাছে বেনিফিশিয়ারি ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংক হিসেবেও পরিচিত। এই ব্যাংকটি ইস্যুইং ব্যাংকের অনুরোধে পণ্য বিক্রেতাকে এলসি অ্যাডভাইস করে। তারপর আসি সংজ্ঞায় উল্লেখিত আরেকটি টেকনিক্যাল শব্দ প্রেসক্রাইব ল। যেহেতু এলসি আন্তর্জাতিক আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সুতরাং সংশ্লিষ্ট আইন মেনে ডকুমেন্টস তৈরি বা সংগ্রহ করে আইন দ্বারা নিয়ন্ত্রিত পন্থায় ব্যাংকে পাঠাতে হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। এলসির সংজ্ঞায় উল্লেখিত শেষ শব্দ এগ্রিড টার্মস, এই শব্দটি দ্বারা বোঝানো হয়েছে এলসির দুই পক্ষ কর্তৃক প্রদত্ত সম্মতি, যাহা এলসিতে উল্লেখ থাকে তা যথাযথভাবে অনুসরণ করে এলসি ডকুমেন্টস তৈরি বা সংগ্রহ সহ পাঠানোর সময় এলসিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে। ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডস। একটি প্রশ্ন থেকেই যায়, এলসি কেন দরকার? আসলে কি আমরা নিজ দেশে একজনের কাছ থেকে আরেকজন পণ্য কিনে টাকা পয়সা বা পণ্য নিয়ে কোনো ঝামেলা হলে দেশে বসে আইনি প্রক্রিয়া বা সামাজিক মধ্যস্থতায় এর একটা প্রতিকার পাই, কিন্তু যখন কেনাবেচাটা হয় এক দেশে ক্রেতার সাথে আরেক দেশে বিক্রেতার, তখন ঝামেলা হলে দেশীয় আইন বা সামাজিক মধ্যস্থতায় সমস্যার সমাধান করা সম্ভব না। যাতে এ ধরনের বৈদেশিক কেনাবেচার কারণে কোনো সমস্যার উদ্ভব সহজে না হয় এবং হলেও যাতে আন্তর্জাতিক আইন অনুসারে প্রতিকার পাওয়া যায়, সেই চিন্তা থেকেই আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতির উদ্ভব। এই পেমেন্ট পদ্ধতিগুলোর মধ্যে এলসি একটি পদ্ধতি। আমরা এলসি সম্পর্কে একটু হালকা ধারণা ইতিমধ্যে পেয়েছি, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে এলসি ছাড়া আমদানি রপ্তানির আর কি কি পদ্ধতি আছে তা জেনে নেই। যদিও আমদানি বা রপ্তানির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি পদ্ধতি আছে, তবে সেই পদ্ধতিগুলোর প্রচলন খুব কম এবং কোনোটি ঝুঁকিপূর্ণ বিদায় নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক বাধা বা লিমিট করে দেওয়া ছাড়াও অপরপক্ষের সম্মতির একটা বিষয় আছে। তারপরেও আমাদের পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার। আসুন আমরা পদ্ধতিগুলো একটু দেখে নেই। পদ্ধতি নাম্বার 1, ক্যাশ ইন অ্যাডভান্স। এই পদ্ধতিতে আমদানিকারক রপ্তানিকারককে অগ্রিম প্রদান করতে হয়, ইহা আমদানিকারকের জন্য ঝুঁকিপূর্ণ। পদ্ধতি নাম্বার 2, ওপেন অ্যাকাউন্ট। ইহা এক ধরনের বাকিতে বিক্রয়ের মতো। আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক না হলে এ ধরনের লেনদেন সম্ভব না, ইহা রপ্তানিকারকের জন্য ঝুঁকিপূর্ণ। পদ্ধতি নাম্বার 3, ডকুমেন্টারি কালেকশন। এ ধরনের পদ্ধতি রপ্তানিকারকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিদায় অত্যন্ত বিশ্বস্ত আমদানিকারক ছাড়া কেউ এই পদ্ধতিতে রপ্তানি করে না। এ পদ্ধতিতে ডকুমেন্টস এগেইনস্ট পেমেন্ট ডিপি, ডকুমেন্টস এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স ডিএ এবং ক্যাশ এগেইনস্ট ডকুমেন্টস সিডি, এই 3 ধরনের লেনদেন হয়ে থাকে। অন কনসাইনমেন্ট পদ্ধতি নাম্বার 4, এই পদ্ধতিতে আমদানিকারক আমদানি করলেও পণ্যের মালিকানা রপ্তানিকারকের কাছেই থেকে যায়। কোম্পানি ডিলারশিপের ব্যবসার মতো ব্যবসায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। আমদানিকারক পণ্য বিক্রয়ের পর রপ্তানিকারককে মূল্য পরিশোধ করে। পদ্ধতি নাম্বার 5, লেটার অফ ক্রেডিট। আমরা ভিডিওটি মূলত লেটার অফ ক্রেডিট নিয়েই, সুতরাং এ পর্যায়ে লেটার অফ ক্রেডিট সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ এটি নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা একটু ডায়াগ্রামে দেখি কোন পেমেন্ট মেথডগুলোর কতটা রিস্ক আছে। আমার ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি উপরে এক্সপোর্টার, নিচে ইম্পোর্টার এবং বামে হাই রিস্ক, ডানে লো রিস্ক। অর্থাৎ আমরা যদি উপরের অংশ দেখি, এক্সপোর্টারের ক্ষেত্রে হাই রিস্ক হলো কনসাইনমেন্ট এবং লো রিস্ক হলো ক্যাশ ইন অ্যাডভান্স। কনসাইনমেন্ট হাই রিস্ক, তারপরে হাই রিস্ক হলো ওপেন অ্যাকাউন্ট, তারপরে আর একটু কম রিস্ক ডকুমেন্টারি কালেকশন, তারপরে আরও কম রিস্ক এলসি, তারপর ক্যাশ ইন অ্যাডভান্স। এটা হলো এক্সপোর্টারের ক্ষেত্রে। আর ইম্পোর্টারের ক্ষেত্রে তার ঠিক উল্টো। এলসি নিয়ে যারা কাজ করেন বা করবেন, এ নিয়ে দক্ষতার সাথে কাজ করার আগে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। তাছাড়া আমার এই ভিডিওটি বুঝতে হলেও এলসিতে কিছু বহুল ব্যবহৃত টার্মস আমাদের জানা দরকার, অন্যথায় এলসি সংক্রান্ত কোনো টপিকস পড়লে বা ভিডিও দেখলে বোঝা সম্ভব না। আসুন দেখে নিই। প্রথমে আসি অ্যাপ্লিকান্ট। অ্যাপ্লিকান্টকে এলসি ইস্যু করার জন্য ব্যাংকে যে প্রতিষ্ঠান অনুরোধ করে তাকে অ্যাপ্লিকান্ট বলে। তারপর আসি ব্যাংকিং ডে। যে দিনগুলোতে ব্যাংক সাধারণত খোলা থাকে সে দিনগুলি ব্যাংকিং ডে নামে পরিচিত। এখন আসি বেনিফিশিয়ারি। যে প্রতিষ্ঠানের অনুকূলে এলসি ইস্যু করা হয় সেই প্রতিষ্ঠানকেই বেনিফিশিয়ারি বলে।
ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক কি? সহজ ভাষায় যে ভাষায় যে ব্যাংক এলসি ইস্যু করে সেই ব্যাংককেই এলসি ইস্যুইং ব্যাংক বলে। এলসি ইস্যুইং ব্যাংক হলো আমদানিকারকের ব্যাংক। উল্লেখযোগ্য বিষয় হলো ব্যাংকের যে কোনো শাখা এলসি ইস্যু করতে পারে না। ব্যাংকের যে শাখাগুলো এলসি ইস্যু করতে পারে তাকে বলা হয় এডি শাখা। এডি মানে অথরাইজড ডিলার। এ শাখাগুলো নিয়ন্ত্রণ সংস্থার নিকট এলসি ডিল করার জন্য তালিকাভুক্ত। অ্যাডভাইজিং ব্যাংক। তারপর আসি অ্যাডভাইজিং ব্যাংক। আমদানিকারকের পক্ষে যে ব্যাংক এলসি ইস্যু করে সেটা হলো ইস্যুইং ব্যাংক। অন্যদিকে রপ্তানিকারকের পক্ষে যে এলসি গ্রহণ করে সেটা হলো অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের অনুরোধে রপ্তানিকারককে এলসি অ্যাডভাইস করে। অ্যাডভাইজিং ব্যাংককে বেনিফিশিয়ারি ব্যাংক এবং নোটিফাইং ব্যাংক হিসাবেও ডাকা হয়। নমিনেটেড ব্যাংক অ্যান্ড নমিনেশন। নমিনেটেড ব্যাংক এবং নমিনেশন কী জিনিস? কিছু কিছু এলসি নেগোসিয়েশনের জন্য ব্যাংকের নাম নির্দিষ্ট করা থাকে। এ ধরনের এলসিকে রেস্ট্রিক্টেড নেগোশিয়েটেড এলসি বলে। তবে রেস্ট্রিক্টেড নেগোশিয়েটেড এলসি সাধারণত রপ্তানিকারক পছন্দ করেন না বা নিতে চান না। এ ধরনের রেস্ট্রিক্টেড নেগোশিয়েটেড এলসি বাদে সকল এলসি ফ্রিলি নেগোশিয়েবল, অর্থাৎ রপ্তানিকারক যে কোনো ব্যাংকের মাধ্যমে এলসি নেগোশিয়েট করতে পারে। এরূপ নেগোসিয়েশনের জন্য ব্যাংক নির্বাচন করা কি নমিনেশন বলে। যে ব্যাংকে নমিনেশন দেওয়া হয় তাকে নমিনেটেড ব্যাংক বলে। ব্যাংক নমিনেশন এলসির বিভিন্ন প্রক্রিয়া সম্পাদনের জন্য, যেমন ডকুমেন্ট চেকিং, অ্যাকসেপ্টেড ড্রাফট, ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং ইত্যাদির জন্য করা যেতে পারে। এ ধরনের নমিনেটেড ব্যাংক নেগোশিয়েটিং ব্যাংক নামেই পরিচিত। নেগোশিয়েটিং ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংক একই ব্যাংক হতে পারে, আবার ভিন্নও হতে পারে। এটা নির্ভর করে রপ্তানিকারকের নমিনেশনের উপর। যদি এলসিতে কোনো রেস্ট্রিকশন না থাকে, যদি একই ব্যাংক হয়, তবে রপ্তানিকারক একই ব্যাংক থেকে এলসি গ্রহণ করবে এবং একই ব্যাংকে ডকুমেন্ট জমা দিবে। যদি ভিন্ন হয় তবে অ্যাডভাইজিং ব্যাংক থেকে এলসি গ্রহণ করবে এবং নেগোশিয়েটিং ব্যাংককে এলসি সহ ডকুমেন্ট জমা দিবে। ব্যাংক নমিনেশন দেওয়ার মানে কিন্তু পেমেন্ট বা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং পাওয়া নয়। ইস্যুইং ব্যাংক কর্তৃক অনুমোদন বা এলসিতে শর্ত সাপেক্ষে পেমেন্ট দেওয়ার অনুমোদন দিয়ে রাখলে, শর্ত পূরণ করলেই নমিনেটেড ব্যাংক পেমেন্ট বা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং দিতে পারে। এছাড়া যদি নমিনেটেড ব্যাংক পেমেন্ট দেয় সেক্ষেত্রে সেটা নিজ দায়িত্বে দিতে হবে, অথবা রপ্তানিকারকের সাথে চুক্তি অনুযায়ী সে অন্য কোনো কারণেও দিতে পারে। কনফার্মেশন এবং কনফার্মিং ব্যাংক। কনফার্মেশন হলো রপ্তানিকারকের টাকা পাওয়ার সুনির্দিষ্ট নিশ্চয়তা যদি কমপ্লায়েন্স ডকুমেন্ট হয়। আর এই টাকা পাওয়ার কনফার্মেশন যে ব্যাংক দেয় তাকে বলে কনফার্মিং ব্যাংক। সাধারণত কান্ট্রি রিস্ক এবং ইস্যুইং ব্যাংকের রিস্ক অ্যাভয়েড করার জন্য রপ্তানিকারক তার পছন্দ মতো কোনো ব্যাংকে কর্তৃক নিশ্চয়তা চেয়ে থাকে। সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংকের দেশে বা ইস্যুইং ব্যাংকের কোনো সমস্যা হলেও রপ্তানিকারক কনফার্মিং ব্যাংক কর্তৃক যথাসময়ে টাকা পেয়ে থাকে। ডকুমেন্ট নেগোশিয়েট করার জন্য নমিনেটেড নেগোশিয়েটিং ব্যাংকও কনফার্মিং ব্যাংক হতে পারে। যদি হয় তবে নেগোশিয়েটিং ব্যাংক রপ্তানিকারকের ডকুমেন্ট ঠিক থাকলে পেমেন্ট দিয়ে দিবে। আর ভিন্ন ব্যাংক হলে নেগোশিয়েটিং ব্যাংক কনফার্মিং ব্যাংক থেকে পেমেন্ট কালেকশন করবে। তবে সাধারণত কনফার্মিং এবং নেগোশিয়েটিং ব্যাংক একই ব্যাংক হয়ে থাকে। আবার কনফার্ম এলসি না হলে সাধারণত নেগোশিয়েটিং ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংক একই ব্যাংক হয়ে থাকে। তবে অ্যাডভাইজিং, নেগোশিয়েটিং এবং কনফার্মিং এই তিনটি কাজ একই ব্যাংক করতে পারে। প্রেজেন্টেশন। ইস্যুইং ব্যাংক অর নমিনেটেড ব্যাংক এই দুটি ব্যাংকে ডকুমেন্ট উপস্থাপন করাই হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টার কে, অর্থাৎ কে ডকুমেন্ট প্রেজেন্ট করবে? যে ডকুমেন্ট প্রেজেন্ট করে সেই প্রেজেন্টার। এখন প্রশ্ন হলো প্রেজেন্ট কে করে? আসলে প্রেজেন্ট বলতে এখানে ডকুমেন্ট প্রেজেন্ট কি বোঝানো হয়েছে? রপ্তানিকারক তার রপ্তানিকৃত মালের ডকুমেন্ট প্রেজেন্ট করে। তাছাড়া রপ্তানিকারকের পক্ষে এক ব্যাংক অন্য ব্যাংকও ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারে। কমপ্লাইং প্রেজেন্টেশন। এলসির ক্ষেত্রে কমপ্লাইং ডকুমেন্ট বা কমপ্লাইং প্রেজেন্টেশন একটি বহুল প্রচলিত শব্দ। এই শব্দ দ্বারা আসলে কি বোঝানো হয়? বোঝানো হয় এলসি টার্মস অনুসারে ডকুমেন্ট ঠিকভাবে সংগ্রহ ও প্রস্তুত করা হয়েছে। ডকুমেন্ট প্রযোজ্য ইউসিপি, ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস অফ ডকুমেন্টারি ক্রেডিট রুলস ফলো করে উপস্থাপন করা হয়েছে। ইন্টারন্যাশনাল ব্যাংকিং প্র্যাকটিস সঠিকভাবে ফলো করা হয়েছে। অনার কি? ব্যাংক চেকের ক্ষেত্রে আমরা অনার বলতে চেক পাস করে কি বুঝি। এলসির ক্ষেত্রেও বিষয়টা প্রায় এরকমই। আসুন আমরা অনার বলতে কি বুঝে একটু দেখে নেই। অনার বলতে অ্যাট সাইড এলসির ক্ষেত্রে আমরা পেমেন্ট দেয়া, ডেফার্ড এলসির ক্ষেত্রে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং দেয়া এবং অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে বিল অফ অ্যাকসেপ্ট করা কি বুঝি।
আরএমএ বলতে একটা শব্দ আছে যা আমরা প্রায় শুনে থাকি। এটা কি? এর পূর্ণরূপ হলো রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। এটা কি এবং কেন দরকার? ইন্টারন্যাশনাল ব্যাংকিং কমিউনিকেশনে তথ্য আদান-প্রদান করা হয় সুইফট মেসেজের মাধ্যমে। আর এই সুইফট মেসেজ নিরাপদে আদান-প্রদানের জন্য বিভিন্ন দেশের ব্যাংকের সংশ্লিষ্ট সুইফট নেটওয়ার্কের তালিকাভুক্ত হতে হয়। এর মাধ্যমে নির্দিষ্ট করা হয় কোন কোন ব্যাংকের সাথে পূর্বানুমতি ছাড়া আর্থিক সুইফট আদান-প্রদান করা যাবে। এছাড়া কোন ব্যাংক অপর ব্যাংকে এলসি সুইফট পাঠাতে এছাড়া কোনো ব্যাংক অপর ব্যাংকে এলসি সুইফট পাঠাতে পারে না। এটা টোটালি ব্যাংকারদের কাজ। তবে এলসি নিয়ে কাজ করলে আপনার ব্যাংকের সাথে কোন দেশের কোন কোন ব্যাংকের আরএমএ আছে তা জানা থাকা উচিত। যদি এমন হয় আপনার রপ্তানিকারকের ব্যাংকের সাথে আপনার ব্যাংকের আরএমএ নাই, তখন কি হবে? তখন আপনার ব্যাংক এমন একটি ব্যাংক খুঁজবে যে ব্যাংকের সাথে আপনার ব্যাংকের আরএমএ আছে এবং রপ্তানিকারকের ব্যাংকেরও আরএমএ আছে, এমন একটি কমন ব্যাংকের মাধ্যমে আপনার ব্যাংক এলসি পাঠাবে। এক্ষেত্রে আপনার ব্যাংকের আরএমএ আছে সেই ব্যাংকটিকে বলা হবে ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক, এবং রপ্তানিকারকের ব্যাংকের সাথে আরএমএ আছে সে এবং রপ্তানিকারকের ব্যাংকটিকে বলা হবে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। অর্থাৎ আপনার ব্যাংকের সাথে যে ব্যাংকের আরএমএ আছে সেটা হলো ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংক। এই ফার্স্ট অ্যাডভাইজিং ব্যাংকটা রপ্তানিকারকের ব্যাংকে অ্যাডভাইস করবে, আর রপ্তানিকারকের ব্যাংক আবার রপ্তানিকারককে অ্যাডভাইস করবে। সুতরাং রপ্তানিকারককে অ্যাডভাইস করবে রপ্তানিকারকের ব্যাংক, সে হলো সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক। এরপর আসি নষ্ট এবং বস্ট অ্যাকাউন্ট। নামগুলো শুনতে কেমন লাগে? আসলে এগুলো বাংলা বা ইংরেজি শব্দ নয়, এগুলো ইটালিয়ান শব্দ, আবার কোনো কোনো রেফারেন্স বলে এগুলো ল্যাটিন শব্দ। যে ভাষাই হোক আমাদের জিনিসটা কি সেটা জানলেই হলো। নষ্ট অ্যাকাউন্ট এর বাংলা অর্থ হলো আমাদের অ্যাকাউন্ট বা হিসাব, আর বস্ট অ্যাকাউন্টের মানে হলো তোমাদের অ্যাকাউন্ট বা হিসাব। আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান যেমন ব্যাংক হিসাব খুলি, ঠিক তেমনি ব্যাংকও একটা আর্টিফিশিয়াল বডি হিসাবে দেশ ও দেশের বাইরে অন্য ব্যাংকে ব্যাংক হিসাব খুলতে পারে। যখন আমাদের দেশের কোনো ব্যাংক বিদেশে বৈদেশিক মুদ্রায় কোনো ব্যাংক হিসাব পরিচালনা করে, সেটাই হলো নষ্ট অ্যাকাউন্ট। আবার বিদেশি কোনো ব্যাংক বাংলাদেশে পরিচালিত কোনো ব্যাংকে হিসাব খুলে, সেটা হলো বস্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বৈদেশিক লেনদেন সম্পূর্ণ করা হয়। বিদেশে কোনো টাকা পাঠানো বা বিদেশ থেকে টাকা আনার প্রয়োজন হলে ফিজিক্যালি অর্থাৎ প্যাকেটে ভরে কেউ টাকা আদান প্রদান করে না, এই হিসাবগুলোর মাধ্যমে টাকা আদান প্রদান করা হয়। আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে আরেকটি বহুল প্রচলিত শব্দ হলো এইচএস কোড। এইচএস কোড হলো দ্য হারমোনাইজ কমোডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। ইহা হারমোনাইজ সিস্টেম কোড হিসাবেও পরিচিত। এইচএস কোড হচ্ছে একটি সার্বজনীন কোড, যে কোড দ্বারা একটি রপ্তানি বা আমদানিকৃত পণ্য সংক্ষেপে বর্ণনার একটি আন্তর্জাতিক পদ্ধতি, যা বিশ্ব কাস্টম সংস্থা ডব্লিউসিও কর্তৃক তৈরি। ইহা ৮ ডিজিটের হয়। প্রথম ৬ ডিজিট আন্তর্জাতিকভাবে একই হয়, অর্থাৎ প্রথম ৬ ডিজিট কেউ কোনো দেশ চেঞ্জ করতে পারবে না। তবে কিছু কিছু পণ্য এবং দেশভেদে শেষ ২ ডিজিট ভিন্নও হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ৮ ডিজিট পুরাটাই সব দেশে একই রকম হয়। ইস্যুইং, কনফার্মিং ও নেগোশিয়েটিং ব্যাংক, এই ব্যাংকগুলোর সবাই ডকুমেন্ট চেক করবে। কনফার্ম এলসি না হলে কনফার্মিং ব্যাংক থাকবে না, বিদায় এ ব্যাংক ডকুমেন্ট পাঠানোর প্রশ্ন আসে না। বাকি দুটো ব্যাংক সকল ধরনের এলসির ক্ষেত্রে থাকবে এবং ডকুমেন্ট চেক করবে। যদি ডকুমেন্ট সঠিক থাকে তবে ডকুমেন্ট অনার করে, তবে যার পরবর্তী করণীয় পদক্ষেপ গ্রহণ করবে। ডকুমেন্ট অনার বা রিফিউজ যেটাই করুক 5 ব্যাংকিং ডে এর মধ্যে প্রেরক ব্যাংকে জানাতে হবে। এলসির ক্ষেত্রে পেমেন্ট বলতে ডকুমেন্ট অনার বা নেগোশিয়েট কি বোঝানো হয়? গ্লোবাল মার্কেট, আমদানি করলে আমদানিতব্য মালের আন্তর্জাতিক বাজার সম্পর্কে খোঁজখবর রাখতে হবে, অন্যথায় ঠকে যাওয়ার সম্ভাবনা তো থাকছেই। এছাড়া ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি কর্তৃক প্রকাশিত কিছু রুলস, যেমন ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট ইউসিপি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস আইএসবিপি, ইউনিফর্ম রুলস ফর কালেকশন ইউআরসি, ইউনিফর্ম রুলস ফর ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্ট ইউআরআর। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কর্তৃক প্রকাশিত এই রুলসগুলো মেনেই আপনাকে এলসি করতে হবে। আপনি আইসিসির এই রুলসগুলো স্টাডি না করলে কি এলসি করতে পারবেন না? হ্যাঁ পারবেন। এ সম্পর্কে না জেনেও আপনি এলসি করতে পারবেন, কারণ আপনার ব্যাংক এ সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ। তবে যারা ব্যাংকে ফরেন এক্সচেঞ্জে জব করেন বা করবেন, তাদের ভালোভাবে এই রুলসগুলো আত্মস্থ করতে হবে। এখন আসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর প্রকাশিত গুরুত্বপূর্ণ বিষয় হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, যাহা ইনকোটার্মস হিসেবে আমাদের কাছে পরিচিত। আইসিসি কর্তৃক অনুমোদিত মোট 11টি ইনকোটার্মস আছে, এর মধ্যে 7টি যে কোনো পরিবহনের জন্য প্রযোজ্য আর 4টি নদীপথের জন্য প্রযোজ্য। তো 7টির মধ্যে আছে ইএক্সডব্লিউ, এফসিএ, সিপিটি, সিআইপি, ডিএটি, ডিএপি,
ডিডিপি। আর ওই 4টি নদীপথের জন্য সেখানে আছে এফএস, এফওবি, সিএফআরএন, সিআইএফ। আসলে আমরা জেনে নেই যে এখানে যে ইনকো টার্মসগুলো আসে, ইনকো টার্মসগুলোর মধ্যে কে কোন রিস্কটুকু নেয়। অর্থাৎ আমি আরেকটু যদি ডিটেল বলি, ইনকো টার্মসগুলো হলো স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক ক্রয় বিক্রয় চুক্তির একটা স্ট্যান্ডার্ড শর্তের একটি বিন্যাস। বাধ্যবাধকতা নির্ধারণে ব্যবহৃত এক ধরনের টার্ম। আন্তর্জাতিক ব্যবসার জগতে এগুলো ট্রেড টার্ম বা ডেলিভারি টার্ম হিসাবেও ব্যবহৃত হয়। সহজ ভাষায় এই টার্মগুলো দ্বারা রপ্তানিকারক তার মাল কোন পর্যন্ত নিজ রিস্ক, রেসপন্সিবিলিটি এবং কষ্টে পৌঁছে দিবে তা নির্ধারিত হয়। টার্মগুলো জানার আগে আমাদের জানা দরকার কোন ফ্যাক্টরিতে মাল তৈরির পর আমদানিকারকের কাছে পৌঁছাতে কি খরচ থাকে। মাল তৈরির পর প্রথমেই প্রয়োজন প্যাকেজিং। তারপর মাল আমদানিকারকের কাছে পাঠানোর জন্য প্রথমেই পটে নিতে হয়। এর জন্য লোকাল পরিবহনের লোডিং চার্জ, মাল পোর্টে পৌঁছানোর পর লোকাল পরিবহন থেকে পোর্টে ডেলিভারি খরচ, তারপর এক্সপোর্ট ডিউটি ও টার্মিনাল চার্জ দিয়ে মাল আমদানিকারকের দেশে আনার পরিবহনের লোডিং চার্জ, তারপর আসে কেরিয়ার ভাড়া। আমদানিকারকের দেশে আসার পর আমদানিকারকের দেশে টার্মিনাল চার্জ, তারপর টার্মিনাল থেকে আমদানিকারকের ফ্যাক্টরিতে পৌঁছানোর জন্য ডেলিভারি চার্জ ও আমদানিকারকের দেশের ইম্পোর্ট ডিউটি। এ ধারাবাহিক কার্যক্রমের বাইরে আরও একটি খরচ আছে, সেটা হলো ইন্স্যুরেন্স। আমরা ধারাবাহিক খরচগুলো সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা কোন খরচটা কে দিবে এটা এটা আমরা আলোচনা করি। এই ইনকম টার্মসের মাধ্যমে নির্ধারিত হয় আসলে কোন খরচটা কে দিবে। প্রথমে EXW মানে এক্স ওয়ার্কস, এক্ষেত্রে শুধু সেলার দিবে শুধু প্যাকেজিং, আর ইন্স্যুরেন্সটা নেগোশিয়েবল, বাকি সব বায়ার দিবে। তারপর আসি FCA, এক্ষেত্রে সেলার দিবে প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, ইন্স্যুরেন্সটা নেগোশিয়েবল, আর বাকি সব বায়ার। তারপর আসি DAT, ডেলিভার্ড এট টার্মিনাল, এক্ষেত্রে সেলার দিবে প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিনাল টার্মিনাল চার্জ, লোডিং অন কেরিয়ার চার্জ, ডেস্টিনেশন টার্মিনাল চার্জ, ইন্স্যুরেন্স নেগোশিয়েবল। তারপর আসি DAP, ডেলিভার্ড এট প্লেস, এক্ষেত্রে সেলার দিবে প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিন টার্মিনাল চার্জ, লোডিং অন কেরিয়ার চার্জ, ডেস্টিনেশন টার্মিনাল চার্জ অ্যান্ড ডেলিভারি, ইন্স্যুরেন্সটা এক্ষেত্রেও নেগোশিয়েবল। তারপর আসি DDP, এক্ষেত্রে অল চার্জ ইনক্লুডিং ইনপুট ডিউটি সেলার দিবে। ডিটিপির ক্ষেত্রে সব সেলার দিবে, শুধু ইন্স্যুরেন্সটা নেগোশিয়েবল। CIP, ক্যারিজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেড টু, এক্ষেত্রে সেলার দিবে প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিন টার্মিনাল চার্জ, লোডিং অন কেরিয়ার চার্জ, ডেস্টিনেশন টার্মিনাল চার্জ এবং ইন্স্যুরেন্স দিবে CIPর ক্ষেত্রে। আর বাকি দুটা খরচ দিবে বায়ার। CPT, প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিন টার্মিনাল চার্জ, লোডিং অন কেরিয়ার চার্জ, ডেস্টিনেশন টার্মিনাল চার্জ দিবে সেলার, আর বাকি সব দিবে বায়ার, আর ইন্স্যুরেন্সটা নেগোশিয়েবল এক্ষেত্রে। CIF, প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিন টার্মিনাল চার্জ, লোডিং অন কেরিয়ার চার্জ এবং ইন্স্যুরেন্স। CIF এর ক্ষেত্রে শুধু তিনটা খরচ, অর্থাৎ ডেস্টিনেশন টার্মিনাল চার্জ, ডেলিভারি টু ডেস্টিনেশন, ইনপুট ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, এই তিনটা দিবে CIF এর ক্ষেত্রে এই তিনটা দিবে বায়ার, আর বাকি সব সেলার, অর্থাৎ ইন্স্যুরেন্সটা সহ বাকি সব সেলার CIF এর ক্ষেত্রে। তারপর আসি FAS, এটার ক্ষেত্রে দিবে প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিন টার্মিনাল চার্জ, এটুকু দিবে সেলার এবং ইন্স্যুরেন্সটা নেগোশিয়েবল। FOBর ক্ষেত্রে সেলার কি দিবে প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিন টার্মিনাল চার্জ, লোডিং অন কেরিয়ার, এটুকু দিবে সেলার, আর ইন্স্যুরেন্সটা হবে নেগোশিয়েবল। এখন CFR ক্ষেত্রে কি হবে, সেলার দিবে হলো প্যাকেজিং, লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট, এক্সপোর্ট ডিউটি, অরিজিন টার্মিনাল চার্জ, লোডিং অন কেরিয়ার চার্জ, এইটুকু দিবে সেলার, আর ইন্স্যুরেন্সটা দিবে হলো নেগোশিয়েবল। ইন্স্যুরেন্সটা মানে কে দিবে সেটা নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে। তবে আমরা দেখতে পাচ্ছি 11টা ইনকো টার্মসের মধ্যে 4টা হলো সমুদ্র বন্দর মানে নদীপথ, আর বাকিগুলা হলো যে কোনো পথের জন্য। তবে এর ভিতর শুধু CIF এবং CIP এই দুইটার ক্ষেত্রে সেলার ইন্স্যুরেন্স দিবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা নেগোশিয়েবল। এখন আমরা এটার সম্পর্কে যদি বলি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কর্তৃক প্রকাশিত অন্যান্য রুলসগুলো আমদানিকারক না জানলেও সমস্যা হয় না, কিন্তু ইনকো টার্মসগুলো জানতে হবে। অবশ্যই এই 11টা ইনকো টার্মস মনে রাখাও কঠিন, ঘাবড়ানোর কিছু নাই।
সবগুলো ইনকোটার্মস আমাদের দেশে অনুমোদিত নয়, আবার কিছু কিছু অনুমোদিত থাকলেও ব্যবহার হয় না। আমাদের দেশে আমদানিকারকের জন্য সচরাচর ব্যবহৃত ইনকোটার্মসগুলো হলো সিএফআর, সিপিটি এবং এফওবি। সুতরাং আমদানিকারকের জন্য এই তিনটি মনে রাখলেই চলবে, তবে অন্যান্যগুলোও জানা থাকলে ভালো। এছাড়া আমদানি রপ্তানি কাজে নিয়োজিত একজন কোম্পানি কর্মকর্তার ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট, ইম্পোর্ট পলিসি, ফাইন্যান্স অ্যাক্ট, শিপিং প্রসিডিউর, কাস্টম প্রসিডিউর সম্পর্কেও জানা উচিত। তবে এই বিষয়গুলো সম্পর্কে কোনো কোম্পানি কর্মকর্তা বিস্তারিত না জানলেও সিএন্ডএফ এজেন্ট এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রয়োজন অনুসারে জেনে নিতে পারবেন। তবে ব্যাংক কর্মকর্তার ফাইন্যান্স কর্তার জন্য ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট পলিসি ভালোভাবেই জানতে হবে। একজন ব্যাংকের কর্মকর্তা তার ভালোভাবেই এগুলো জানতে হবে। এতক্ষণ আমরা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করলাম, এখন আমরা মূল আলোচনা এলসি নিয়ে আলোচনা করি। এলসি ইস্যুর কথা বললে প্রথমেই প্রশ্ন জাগে এলসি করতে কি কি লাগে, আসুন জেনে নেই। প্রথমেই লাগে আপডেটেড ট্রেড লাইসেন্স, তারপর লিমিটেড কোম্পানি হয় ইনকর্পোরেশন মেমোরান্ডাম এবং আর্টিকেল লাগে, তারপর লাগে আপডেটেড মেম্বারশিপ সার্টিফিকেট। এটা কি? কোন একটি ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার জন্য। অনুমোদিত অ্যাসোসিয়েশনগুলোর তালিকা ইম্পোর্ট পলিসিতে দেওয়া আছে, তো দেখে সদস্যপদ গ্রহণ করতে হবে। আরও একটি বিষয় হলো কিছু কিছু ক্যাটাগরির ব্যবসার ক্ষেত্রে আমদানি বা রপ্তানির জন্য ডিউটি সহ বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হয়, এবং কিছু কিছু ক্যাটাগরি ব্যবসা অত্যন্ত সেন্সিটিভ, যেমন মেডিসিন। ওই ধরনের সেন্সিটিভ এবং ডিউটি সুবিধাপ্রাপ্ত ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। এসব ক্ষেত্রে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের লাইসেন্সও প্রয়োজন হতে পারে, যাহা এলসি করার জন্য ব্যাংক চাক বা না চাক আমদানিকৃত মাল রিলিজ করার সময় কাস্টমস অবশ্যই চাবে। আপডেটেড ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা আবার দুই ধরনের, কমার্শিয়াল আইআরসি এবং ইন্ডাস্ট্রিয়াল আইআরসি। ইন্ডাস্ট্রিয়াল আইআরসি ধারীগণ বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন, তাই এ ধরনের আইআরসি করাও একটু কঠিন বটে। এজন্য আইআরসি করতে আপনাকে অবশ্যই উৎপাদনশীল প্রতিষ্ঠান হতে হবে। এজন্য আইআরসি নিতে হলে আপনাকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে নিবন্ধন এবং আমদানি সীমা উল্লেখ সহ আইআরসি করার সুপারিশ সংগ্রহ করতে হবে। কারণ ইন্ডাস্ট্রিয়াল আইআরসিধারীগণ আমদানি শুল্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। প্রয়োজন অতিরিক্ত আমদানি করার জন্য আমদানিকৃত পণ্য উৎপাদন কার্যে ব্যবহার না করে বিক্রি করে না দেয়, সেজন্য ইন্ডাস্ট্রিয়াল আইআরসির এই বাধ্যবাধকতা। কমার্শিয়াল আইআরসির ক্ষেত্রে সরকারি ফি জমা সাপেক্ষে যে কোনো আমদানি সীমার আইআরসি করা যায়, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইআরসির ক্ষেত্রে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সুপারিশের অতিরিক্ত কোনো আমদানি সীমা দেওয়া হয় না। এরপর আসি আমরা টিনের ক্ষেত্রে। আপডেটেড টিন লাগবে যদি আপনার প্রতিষ্ঠানটি যদি প্রপার্টিশিপ বা এক মালিকানা হয় তবে মালিকের টিন হলে হবে, কিন্তু লিমিটেড কোম্পানি বা অংশীদারি প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে আপডেটেড টিন লাগবে। 13 ডিজিট ব্যাট সার্টিফিকেট, এর আগে ব্যাট সার্টিফিকেট ছিল 9 ডিজিট, তার আগে অন্য ডিজিটের ছিল। এছাড়াও আরেকটি বিষয় না বললেই নয়, ব্যাংকিং অ্যারেঞ্জমেন্ট। প্রশ্ন থাকতে পারে এটা আবার কি? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ব্যাংক আপনার পক্ষে অন্য ব্যাংকে একটা এলসি ইস্যু করার মানে হলো আপনার ব্যাংক আপনার পক্ষে শর্ত সাপেক্ষে একটা প্রতিশ্রুতি দিয়েছে, শর্ত পূরণ করলে ব্যাংক রপ্তানিকারককে টাকা দিতে বাধ্য। ধরা যাক রপ্তানিকারক সকল শর্তই যথাযথভাবে পূরণ করলো, কিন্তু আপনি আপনার ব্যাংকের সাথে কোনো যোগাযোগ রক্ষা করছেন না এবং রপ্তানিকারককে দেওয়ার জন্য আপনার ব্যাংকে আপনি কোনো টাকাও দিচ্ছেন না। আপনি আপনার ব্যাংকে কোনো টাকা না দিলেও রপ্তানিকারক এলসি এবং আইসিসি সকল শর্ত পূরণ করলে আপনার রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারককে এলসির টাকা পরিশোধ করতে হবে। তখন আপনার ব্যাংক টাকা পাবে কোথায়? এ ধরনের সমস্যা এড়ানোর জন্য ব্যাংকিং অ্যারেঞ্জমেন্ট দরকার। এক্ষেত্রে ব্যাংকে আপনার যোগাযোগ করে এলসি লিমিট পাস করাতে হবে, অথবা এলসির সম্পূর্ণ ভ্যালু এলসি মার্জিন হিসাবে রেখেও আপনি এলসি করতে পারবেন। এখন প্রশ্ন থাকতে পারে এলসি লিমিট কি? এটা এক ধরনের লোন যাহা নন ফান্ডেড লোন হিসাবে পরিচিত। এ লোনের বিপরীতে আপনি এলসি করতে পারবেন। এলসি লিমিট স্যাংশন লেটারে আপনি কি ধরনের এলসি করবেন এবং মার্জিন কত হবে ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকে। আর যদি এলসি লিমিট পাস না করাতে পারেন সেক্ষেত্রে বা পাস না করে সেক্ষেত্রে 100% মার্জিন দিয়ে এলসি করতে পারবেন। এলসি লিমিট পাস করা থাকলেও মার্জিন কিন্তু দিতে হবে, তবে সেটা নামমাত্র। মার্জিনকে ক্যাশ সিকিউরিটি নামেও অভিহিত করা হয়। এ টাকা সমন্বয়যোগ্য অথবা ফেরতযোগ্য তখনই যখন এলসি ক্যান্সেল হয়, অথবা রপ্তানিকারককে যখন টাকা দেওয়ার সময় হয় তখন যদি আপনি ফুল এলসির টাকাটা দিয়ে দেন ব্যাংকে, তখন আগে যেটা সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে মার্জিন সেটা ফেরতযোগ্য। আর যদি আপনি মার্জিন বাদ দিয়ে বাকি টাকা দেন তাহলে আর ফেরতযোগ্য হবে কিভাবে? হবে না।
আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা এলসি কমিশন, যাহা ব্যাংকের আয়, এটা কোনো ফেরতযোগ্য না, এটা ব্যাংকের আয় হিসাবে পরিগণিত হবে। এলসি করার প্রস্তুতি পর্ব আপনি সম্পূর্ণ করেছেন, এখন আপনি এলসি করবেন। তার পূর্বে আপনার জানা দরকার কী ধরনের এলসি আপনি করতে ইচ্ছুক। সুতরাং আপনি ইচ্ছুক হলেই হবে না, রপ্তানিকারকও এগ্রি থাকতে হবে। সুতরাং রপ্তানিকারকের সাথে যোগাযোগের আগে আপনার বিভিন্ন ধরনের এলসি সম্পর্কে জানা দরকার। এখন আমি 14 ধরনের এলসি নিয়ে আলোচনা করব। ভয় পাওয়ার কিছু নাই, সব ধরনের এলসি আমাদের দেশে অ্যালাউ না, আবার কোনোটা অ্যালাউ হলেও আমাদের দেশে প্র্যাকটিস নাই। আসুন জেনে নেই এলসির ধরনগুলো বা প্রকারভেদগুলো। রিভোকেবল এলসি, এটা হলো প্রত্যাহারযোগ্য এলসি। এ ধরনের এলসি আপনি ইস্যু করার পর রপ্তানিকারকের অনুমতি ছাড়াই ক্যান্সেল বা সংশোধন করতে পারবেন, যা রপ্তানিকারকের জন্য ঝুঁকিপূর্ণ বিধায় এ ধরনের এলসি বাংলাদেশ থেকে সাধারণত হয় না। রিভোকেবল এলসি, অপ্রত্যাহারযোগ্য এলসি, এ ধরনের এলসি একবার হয়ে গেলে রপ্তানিকারকের অনুমতি ছাড়া ক্যান্সেল বা সংশোধন করতে পারবেন না। এ ধরনের এলসি সাধারণত বাংলাদেশ থেকে হয়ে থাকে। তারপর আসি কনফার্ম এলসি। থার্ড ব্যাংক কর্তৃক পেমেন্টের নিশ্চয়তা সহ এলসি হলো কনফার্ম এলসি। এ ধরনের এলসির ক্ষেত্রে এলসি ইস্যুইং ব্যাংক ছাড়াও আরেকটি ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে শর্ত সাপেক্ষে এলসি মূল্য প্রদান করার নিশ্চয়তা দিয়ে থাকে। বিশেষ করে বিদেশি বড় বা বিখ্যাত কোম্পানির সাথে এলসি করার ক্ষেত্রে ক্ষেত্রবিশেষ রপ্তানিকারক আপনাকে কনফার্ম এলসি দিতে বলতে পারে। এই এলসির ক্ষেত্রে আপনার ব্যাংক দেউলিয়া বা আমাদের দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো সমস্যা হলেও রপ্তানিকারক নিশ্চয়তা প্রদানকারী ব্যাংক থেকে কর্তৃক টাকা পেয়ে থাকে। এ ধরনের এলসি করতে এলসি কমিশনের অতিরিক্ত কনফার্মেশন চার্জ আপনাকে দিতে হবে। এছাড়াও মেড নামে আরেক ধরনের এলসি হয়। সেক্ষেত্রে রপ্তানিকারককে আপনার ব্যাংক সঠিক সময়ে টাকা দিতে না দিলে রপ্তানিকারক তার দেশের কোনো ব্যাংক অ্যাড কনফার্ম করে টাকা নিয়ে নিতে পারবে। মেড এলসির ক্ষেত্রেও আপনাকে কনফার্ম এলসির মতোই চার্জ দিতে হবে উইদাউট কনফার্ম থার্ড ব্যাংক কর্তৃক পেমেন্টের নিশ্চয়তা ছাড়া এলসি, উইদাউট কনফার্ম এলসি। অ্যাট সাইট এলসি, ইমিডিয়েট পেমেন্টে অ্যাট সাইট এলসিটা হলো ইমিডিয়েট পেমেন্ট এলসি। এ ধরনের এলসির ক্ষেত্রে ব্যাংক কারকের ব্যাংক কর্তৃক ডকুমেন্ট পৌঁছানোর পর আইসিসি রুল অনুসারে যথাশীঘ্র পেমেন্ট পাঠিয়ে দিবে। আমাদের দেশে এই ধরনের এলসির ব্যাপক প্রচলন আছে। ডেফার্ড এলসি, নামেই বোঝা যায় যে এটা দেরিতে পেমেন্টের এলসি। যে কোনো এলসির ক্ষেত্রে আপনি দেরিতে পেমেন্টের অপশন রাখতে পারবেন, তবে ক্যাপিটাল মেশিনের ক্ষেত্রে এই ধরনের এলসির প্রচলন বেশি। এক্ষেত্রে রপ্তানিকারক তার এলসি মূল্যের সাথে যতদিন দেরিতে পেমেন্ট দিতে চান ততদিনের সুদ যোগ করে সেলস কন্ট্রাক্ট করবে, অর্থাৎ পণ্যের দাম বাড়িয়ে দিবে। ইউপাস এলসি, এর মিনিং হলো ইউসেন্স পেইড এট সাইট। এটাও এক ধরনের দেরিতে পেমেন্টের এলসি। ডেফার্ড এলসির সাথে এ ধরনের এলসির পার্থক্য হলো, ডেফার্ড এলসিতে আপনার ব্যাংক রপ্তানিকারককে দেরিতে এলসি মূল্য পরিশোধ করবে এবং যখন আপনার ব্যাংক রপ্তানিকারককে টাকা পরিশোধ করবে ঠিক তখনই আপনার ব্যাংক আপনার কাছ থেকে টাকা নিবে। কিন্তু ইউপাস এলসির ক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে ইউসেন্স পিরিয়ডের পরেই সুদসহ টাকা নিবে, কিন্তু আপনার ব্যাংক অ্যাট সাইট এলসির পেমেন্ট টাইমের মধ্যেই রপ্তানিকারককে টাকা দিয়ে দেবে। অর্থাৎ ডকুমেন্ট আসার 5 ওয়ার্কিং ডে ব্যাংকিং ডের মধ্যেই আপনার ব্যাংক রপ্তানিকারককে টাকা দিয়ে দিবে, কিন্তু আপনার কাছ থেকে টাকা নিবে না। এখন নিবে না, টাকা নিবে ওই ইউসেন্স পিরিয়ডের পর। এখন প্রশ্ন হতে পারে, এই যে টাকাটা পরে নিবে, এই সুদসহ নিবে, এই সুদটা কত পার্সেন্ট? এ ধরনের এলসি আমাদের দেশে দুইভাবে হয়। তবে যে রপ্তানিকারককে আপনার কাছ থেকে টাকা নেওয়ার আগে টাকা দিবে, এ টাকা আপনার ব্যাংক কোথা থেকে নিবে? আপনার আপনার যে সুদরা হবে সেটা হলো আপনার ব্যাংক যে রপ্তানিকারককে 5 ব্যাংকিং ডের মধ্যে দিয়ে দিবে, এই ব্যাংক কোথায় টাকা পাবে? আপনার ব্যাংক, আপনি যেহেতু দিবেন না, আপনি যেহেতু ইউসেন্স পিরিয়ডের পরে দিবেন, কোথায় টাকা পাবে সে? তার দুইটা অপশান আছে। একটা হলো সে আপনার ব্যাংক বা আপনার ব্যাংকের মানে এডি ব্রাঞ্চটা তাদের ব্যাংকেরই অফশোর ব্যাংকিং ইউনিট থেকে টাকা নিতে পারে, অথবা বিদেশি কোনো ব্যাংক থেকে টাকা নিতে পারে। এখন বিদেশি ব্যাংক থেকে টাকা নিবে নাকি তাদের অফশোর ইউনিট থেকে টাকা নেবেন, এটাও ব্যাংকের সাথে আগে যোগাযোগ করে জানাতে হবে। বিদেশি ব্যাংক থেকে নিলে আপনার শ্রম বেশি দিতে হবে, কিন্তু সুদের পরিমাণ কম হবে। এ ধরনের এলসিটিকে ডিসকাউন্টিং এলসিও বলা হয়ে থাকে। তারপর আসি ট্রান্সফারেবল এলসি। এই এলসি আপনার রপ্তানিকারক অন্য কোনো এক বা একাধিক প্রতিষ্ঠানের ফেভারে ট্রান্সফার করতে পারবে। তারপর আসি নন ট্রান্সফারেবল এলসি, মানে এক্ষেত্রে আপনার রপ্তানিকারক এই এলসিটা ট্রান্সফার করতে পারবে না। ব্যাক টু ব্যাক এলসি, এটা হয় রপ্তানি এলসির ক্ষেত্রে হয়। এক্সপোর্ট এলসিটা যখন আপনি পাবেন তখন ওইটা বন্ধক রেখে অথবা লিয়েন রেখে আর আপনার সাপ্লায়ারের এগেনস্টে ফেভারে
যদি আরেকটা এলসি করেন সেটাই হলো ব্যাক টু ব্যাক এলসি। মানে আপনার রপ্তানির যে এলসিটা আছে, এক্সপোর্ট এলসিটা, ওই এলসিটা লিয়েন রেখে আপনি এলসি করবেন, তাইলে ওইটাই হলো ব্যাক টু ব্যাক এলসি। তারপর আসি রেড ক্লোজ এলসি, নাম দেখি বোঝা যায় বিপদ সংকেত, এক্ষেত্রে এলসি মূল্যের একটা অংশ অ্যাডভান্স দেওয়া হয়। তারপর আসি গ্রিন ক্লোজ, এক্ষেত্রে এলসি মূল্যের একটা অংশ অ্যাডভান্স দেওয়া হয়, তবে এর পরিমাণটা রেড ক্লোজের চেয়েও বেশি। এ ধরনের এলসি তখনই ব্যবহার করা হয় যখন আপনার মাল আপনি রপ্তানিকারকের দেশের গোডাউনে মজুদ রাখবেন। রিভলভিং রিভলভিং এলসি, এ ধরনের এলসিতে একাধিকবার লেনদেন করা যায়, যখন একই মাল একই দেশ একই দাম এবং একই রপ্তানিকারকের কাছ থেকে আনার সুযোগ হয়, তখন বারবার এলসি না করে একই এলসি বারবার একই এলসিতে বারবার মাল আনা যায়, তবে কয়বার মাল আনবেন তা এলসিতে উল্লেখ থাকে। স্ট্যান্ড বাই এলসি, তারপরে এ ধরনের এলসি ব্যাংক গ্যারান্টির মতো, সাধারণত ঠিকাদারি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিকাদার ঠিকমতো কাজ করার পর যদি বিল না দেয়, মানে ঠিকাদার যার কাজ করে দিয়েছে সে যদি ঠিকাদারকে বিল না দেয়, সেক্ষেত্রে এই এলসির মাধ্যমে ঠিকাদার তার বিল পেতে পারে। বিশেষ করে বিদেশি ঠিকাদারের ক্ষেত্রে এই এলসি ব্যবহৃত হয়ে থাকে। এখন আপনার আমাদের এলসি করার প্রক্রিয়া, তার আগে আমরা ইনকো টার্মস এবং এলসি টাইপ সম্পর্কে জানার দরকার ছিল, জেনেছি, কারণ এর পরের ধাপই এলসি ইস্যু। এলসি ইস্যু করার জন্য রপ্তানিকারকের কাছ থেকে প্রোফর্মা ইনভয়েস নিতে হবে। এজন্য রপ্তানিকারককে এলসি টাইপ এবং ইনকো টার্মসগুলো জানাতে হবে, কারণ এই দুটি বিষয়ে প্রোডাক্টের মূল্য নির্ধারণে ভূমিকা পালন করে। যেমন আপনি যদি ডেফার্ট এলসি করেন তাহলে মূল্য বাড়বে। আবার ইনকো টার্মসের ক্ষেত্রে কে খরচ দিবে, সেলার দিবে না বায়ার দিবে, ইনকো টার্মসগুলো কর্তৃক ওইটা নির্ধারিত হয়। সেক্ষেত্রে এই দুইটা বিষয় জানিয়ে আপনাকে প্রাইস নিতে হবে। আমদানিকারকের ব্যাংকে এলসি ইস্যুর আবেদন করার জন্য প্রথমেই দরকার প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েস নেওয়ার জন্য আবার দরকার হলো রপ্তানিকারককে খুঁজে বের করা। রপ্তানিকারক খোঁজার ভালো মাধ্যম হচ্ছে সংশ্লিষ্ট সেক্টরের মেলায় অংশগ্রহণ করে স্টল ঘুরে ঘুরে তাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা যোগাযোগ রাখা তাদের সাথে। এছাড়া সংশ্লিষ্ট সেক্টরের ডিরেক্টরি কালেক্ট করেও রপ্তানিকারকের কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যেতে পারে। তাছাড়া লোকজন যখন জানবে আপনি এই ধরনের মাল ইম্পোর্ট করেন বা করবেন, তখন ওই প্রোডাক্টের রপ্তানিকারকের লোকাল এজেন্টও আপনার সাথে যোগাযোগ করবে। কোনো উপায়ন্তর না থাকলে গুগল সার্চ দিয়েও আপনি সাপ্লায়ার পাবেন। যেভাবেই হোক আপনি সেলার পেয়ে গেলেন, অর্থাৎ রপ্তানিকারক পেয়ে গেলেন। এখন আপনাকে প্রোফর্মা ইনভয়েস বা ইনডেন্ট নিতে হবে। ইনডেন্ট আলাদা শব্দ হলো, আসলে আপনার এলসি করার ক্ষেত্রে তেমন একটা পার্থক্য নেই। শুধু ইনভয়েস বা ইনডেন্ট যাহাই নেন কোনো অসুবিধা নেই। ব্যাংক এলসি করার সময় প্রোফর্মা ইনভয়েস শব্দগুলো পরিবর্তে শুধু ইনডেন্ট শব্দটা বসিয়ে দিবে। এটা হলো আমদানিকারকের পার্ট থেকে পার্থক্য। তারপর বাকিগুলা ইনডেন্টর আর তার প্রিন্সিপাল সেটা আলাদা হিসাব, ওই ব্যাপারে আমি আলোচনা করছি না। এছাড়া আপনার কার্যক্রমে আর কোনো পার্থক্য নেই। প্রোফর্মা ইনভয়েস বা ইনডেন্টর সাইন করে রপ্তানিকারক বা ইনডেন্টরের কাছে পাঠিয়ে দিলেই সেলস কন্ট্রাক্ট হয়ে গেল। অবশ্য সেলস কন্ট্রাক্ট প্রোফর্মা ইনভয়েস বা ইনডেন্টের বাহিরে আলাদা পেপারও হতে পারে, ইহা নির্ভর করবে রপ্তানিকারকের উপর। এখন প্রশ্ন থাকতে পারে, প্রোফর্মা ইনভয়েস বা ইনডেন্টরে কি থাকে, ইনডেন্টে কি থাকে? প্রোফর্মা ইনভয়েস বা ইনডেন্ট তাদের প্যাডে আপনাকে সরবরাহ করবে। এতে থাকবে প্রোডাক্টের নাম, স্পেসিফিকেশান, এসএস কোড, দাম, ইনকোটার্মস, লোডিং আনলোডিং, পোর্টের নাম, কান্ট্রি অফ অরিজিন, এলসি টাইপ, ক্ষেত্রবিশেষ তারা কি ডকুমেন্ট দিবে তার একটা সংক্ষিপ্ত লিস্টও থাকতে পারে। এখন দরকার আপনি নিয়ে নিলেন ইনডেন্ট বা প্রোফর্মা ইনভয়েস, এখন দরকার আপনার পারমিশন লাগতে পারে, কিছু কিছু আইটেমে পারমিশন লাগে। এখন দরকার পারমিশন। কোন কোন পণ্য আমদানিকারকের জন্য এলসি ইস্যুর আগে ওই পণ্য নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা থেকে আইপি নিতে হয়, অর্থাৎ ইম্পোর্ট পারমিশন। আবার কখনো কখনো এনওসি নিতে হয়। আবার কখনো কখনো আইপি ও এনওসি দুটোই নিতে হয়। আপনার প্রতিষ্ঠানটি কী ধরনের পণ্য আমদানি করবে তার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে লাইসেন্সও নেওয়া লাগতে পারে। কোন পণ্যে এনওসি, কোনো পণ্যে এনওসি আইপি দুটোও লাগতে পারে এ ব্যাপারে, বা কোন পণ্যে আইপি লাগবে বা কোন পণ্যে এনওসি লাগবে বা দুটোই লাগবে, এ ব্যাপারে সবচেয়ে আপডেটেড তথ্য দিতে পারবে আপনাকে সিএনএফ এজেন্ট, যেহেতু সে প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করে। আবার এ ধরনের নির্দেশনা সময় সময় পরিবর্তন হয়, তবে ইম্পোর্ট পলিসিতে এ সম্পর্কে তথ্য পাওয়া যায়। আইপি এবং এনওসি দুটোই নেওয়া হলো। এখন কি করবেন? ইন্স্যুরেন্স কভার নোট, এটা যে কোনো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে বললে দিয়ে দিবে। তারপর আসি এলসিএফ। এলসিএফ হলো লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্ম, এই ফর্মটা ব্যাংক দিবে। তারপর আইপি ফর্ম, এই ফর্মটা ব্যাংক দিবে। এখন আসি আপনার
অ্যাভেলেবেল ফান্ড টু পে মার্জিন অ্যান্ড কমিশন, এলসি কমিশন। যেদিন এলসি করা হবে সেদিন অ্যাভেলেবেল ফান্ড এবং রাখতে হবে, যেটা মার্জিনের জন্য এবং এলসি কমিশনের জন্য। তারপর কি করতে হবে, তারপর কোম্পানি পেডে, আমদানিকারকের কোম্পানি পেডে এলসি ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনের সাথে এলসিএফ, আইপি ফর্ম এবং ইন্স্যুরেন্স কভার নোট এবং পিআই বা ইন্ডেন্ট, এই দুইটা সাইন করা এবং এলসিএফ এবং আইপি ফর্মও সাইন করা, অথরাইজ সিগনেটরি কর্তৃক ফিল আপ করে সাইন করতে হবে। এগুলো ব্যাংকে জমা দিবেন। এখন আমরা দেখি, আমরা যে এলসিএফের কথা বললাম, এলসিএফটা দেখতে কেমন। এটা একটা এলসিএফ, ব্যাংকের নামটা কনফিডেন্সিয়ালিটির জন্য আমি মুছে দিয়েছি। এটা হলো আইএমপি ফর্ম, এটা 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা, এটা সেকেন্ড পৃষ্ঠা। তারপর আমরা একটা এলসি ইস্যুটা ডায়াগ্রামে দেখি কার্যক্রমটা। সেলার এবং বায়ারের মধ্যে একটা কন্ট্রাক্ট হলো, বায়ার তারপরে অ্যাপ্লিকেশন করলো ব্যাংকের, ইস্যুইং ব্যাংকের কাছে, ইস্যুইং ব্যাংক এলসি ইস্যু করবে এবং এলসি ইস্যু হয়ে গেল। তারপর কি, এলসি হয়ে যাওয়ার পর এলসিতে কোনো ভুল বা কোনো অতিরিক্ত ক্লোজ থাকলে ব্যাংকে দরখাস্ত করলে ব্যাংক আবার সুইফটের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট সুইফট পাঠাবে। আমরা এলসি টাইপ সম্পর্কে আলোচনা করেছি, যেহেতু রিভোকেবল এলসি আমাদের দেশে হয় না এবং যেহেতু রিভোকেবল এলসি আমরা করে থাকি, তাই রপ্তানিকারক বা তার ব্যাংক রাজি না থাকলে আপনি এলসি সংশোধন বা ক্যান্সেল করতে পারবেন না। তবে এ ধরনের রাজি বা অরাজির বিষয়টি লিখিত হওয়া জরুরি না, কারণ আপনার ব্যাংক কারেকশন বা এলসি ক্যান্সেল সুইপ পাঠালেই হবে না। আপনার ব্যাংক কর্তৃক কারেকশন সুইপ পাঠালেই হবে না। আপনার রপ্তানিকারকের ব্যাংক এ ধরনের সুইফটের বিপরীতে রিজেকশন সুইপ পাঠালে আপনার ব্যাংক কর্তৃক পাঠানো অ্যামেন্ডমেন্ট বা ক্যান্সেলের সুইফটের কোনো কার্যকারিতা থাকবে না। আপনার ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে এলসি সংশোধন বা ক্যান্সেল সুইপ পাঠালে তারা যদি রিজেকশন সুইপ না পাঠায় তবে সেটা অ্যাকসেপ্টেড হিসাবে ধরা হয়। এক্ষেত্রে সংশোধনী আংশিক অ্যাকসেপ্টেড বা সংশোধনী আংশিক রিজেক্টেডের কোনো সুযোগ নাই। ব্যাংক যে প্রক্রিয়ায় রপ্তানিকারককে এলসি পাঠায় ঠিক একই প্রক্রিয়ায় অ্যামেন্ডমেন্টও পাঠায়। আমরা একটু ডায়াগ্রামেও দেখি। যদি আপনার যেই সংশোধনীটা আছে, সংশোধনীটা যদি এমন হয় যে যেভাবে প্রোফার্মা ইনভয়েস বা ইন্ডেন্ট দিয়েছিল বা সেলস কন্ট্রাক্ট করেছিল, সেলস কন্ট্রাক্টও চেঞ্জ আনতে হবে, তাহলে চেঞ্জ হবে, সেলস কন্ট্রাক্টও চেঞ্জ হবে বায়ার এবং সেলারের মধ্যে। তারপর সংশোধনের জন্য আবেদন করতে হবে ইস্যুইং ব্যাংকে এবং ইস্যুইং ব্যাংক সুইপ পাঠাবে অ্যাডভাইজিং ব্যাংকে। এখন অ্যাডভাইজিং ব্যাংক কনফার্মিং ব্যাংক একটু হইতে পারে, বা যদি এমন হয় যে অ্যাডভাইজিং ব্যাংক কনফার্মিং ব্যাংক আলাদা, তাহলে কনফার্মিং ব্যাংকের পাঠাবে, কনফার্মিং ব্যাংক আবার তাদের কাছে পাঠাবে। এখন আমরা একটা এলসি সম্পর্কে আলোচনা হলো এবং এলসি অ্যামেন্ডমেন্টও আলোচনা করলাম। এখন আমরা একটা স্যাম্পল এলসি দেখি, এলসি আসলে দেখতে কেমন, চেহারা কীরকম। এলসি যদি ক্লোজ বেশি হয় তাহলে এলসি পৃষ্ঠা বাড়ে এবং কমে, তবে কম হলে কমে, তবে এটা সাধারণত 3-4 পৃষ্ঠার হয়। তো এখানে 3 পৃষ্ঠা এলসি, ফার্স্ট পৃষ্ঠা, সেকেন্ড পৃষ্ঠা এবং থার্ড পৃষ্ঠা। এখন এলসি ক্লোজগুলো হালকা রিভিউ করি। এলসিগুলোতে কি থাকে, নেটওয়ার্ক ডেলিভারি স্ট্যাটাস পদ উপরে থাকে, এটা হলো এলসিটা তারা রিসিভ পাইছে কিনা, মানে প্রাপ্তি স্বীকার, যেটাকে আমরা বুঝি প্রাপ্তি স্বীকার বলতে। তারপর থাকে সেন্ডার, মানে সেন্ডার সুইফট কোড অফ সেন্ডার ব্যাংক এবং ব্যাংক নেম উইথ ডিটেলস। তারপর থাকে রিসিভার, সুইফট কোড অফ রিসিভার ব্যাংক এবং ব্যাংক নেম উইথ ডিটেলস। তারপর থাকে F40A, ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট। এটা কি, এটা হলো আপনার এলসিটা কি রিভোকেবল এলসি না রিভোকেবল এলসি, যদিও আমাদের দেশে সবই রিভোকেবল এটা লেখা থাকে। তবে ওই ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিটে যদি এলসি ট্রান্সফারেবল, যদি ট্রান্সফারেবল এলসি হয় এটাও কিন্তু এখানে লেখা থাকতে হবে ট্রান্সফারেবল এলসি, আনা তো এলসি ট্রান্সফারেবল না। তারপরে F20 ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার, এটা ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার মানে হলো এলসি নাম্বার, ডেট অফ ইস্যু। তারপরে থাকে ডেট অ্যান্ড প্লেস অফ এক্সপায়ারি। এক্ষেত্রে একটা বিষয় হলো এলসি কিন্তু মানে যে এলসি যে চার্জটা নেওয়া হয় এটা হলো 3 মাসের জন্য। যদি এলসির এক্সপায়ারি ডেট যদি 3 মাসের অধিক হয় তাহলে যদি সেটা 6 মাস পর্যন্ত হলে কিন্তু ডাবল হয়ে যাবে চার্জ, আবার 6 মাসের অধিক 9 মাসের মধ্যে হলে 3 গুণ হয়ে যাবে চার্জ, তবে নর্মালি 3 মাসের মধ্যে হয়। তারপর আসি অ্যাপ্লিক্যান্ট। এটা অ্যাপ্লিক্যান্ট মানে হলো যে কোম্পানি এলসি ব্যাংকে আবেদন করছে এলসি ইস্যু করার জন্য, সেই কোম্পানি হলো অ্যাপ্লিক্যান্ট। সেই অ্যাপ্লিক্যান্ট সম্পর্কে আমি আগেও আলোচনা করছি। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম ঠিকানা থাকে। তারপরে 59 F59 বেনিফিশিয়ারির নাম ঠিকানা থাকে। তারপর 32B কারেন্সি কোডও অ্যামাউন্ট থাকে, কারেন্সি যেমন ইউরোতে হতে পারে, ইউএসডিতে হতে পারে, এটা অ্যামাউন্টও থাকে। তারপরে F39A
এটা পার্সেন্টেজ ক্রেডিট টু অ্যামাউন্ট টলারেন্স। এক্ষেত্রে আপনি যেই কোয়ান্টিটি এলসি করছেন সেই কোয়ান্টিটি থেকে মাল কম বেশি দেওয়ার অথরিটি রাখে কিনা রপ্তানিকারক সেটা এখানে দেওয়া থাকবে। যদি বলা থাকে 5% টলারেন্স, তাহলে 5% সে কম বেশি আপনাকে মাল দিতে পারে। অ্যাভেলেবেল উইথ বাই আইডেন্টিফায়ার কোড এটা হলো 41 এ। এটা থাকে কোন ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট পাঠাবে এবং কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট পাবে সে ব্যাপারে এখানে নির্দেশনা থাকে। যে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা পাবে এটা এখানে থাকে সেই নির্দেশনা। 42C এটা হলো ড্রাফট মানে কিন্তু এখানে খসড়া না, মানে বিল অফ এক্সচেঞ্জ। 42A ড্রই, যার কাছে বিল অফ এক্সচেঞ্জটা পেমেন্টের জন্য প্রেজেন্ট করা হবে সেই ড্রই ইস্যুইং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক এর যে কোনোটি হতে পারে। তারপর পার্শিয়াল শিপমেন্ট এক্ষেত্রে বলা থাকে পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউ বা অ্যালাউ না। ট্রান্সশিপমেন্টও এক্ষেত্রে এরকম বলা থাকে অ্যালাউ বা অ্যালাউ না। পোর্ট অফ লোডিং এবং এয়ারপোর্ট অফ ডিপারচার, এক্ষেত্রে যে পোর্ট থেকে মাল শিপে উঠাবে সেটাই হলো পোর্ট অফ লোডিং এবং যে পোর্টে ডিসচার্জ করবে সেটাই হলো পোর্ট অফ ডিসচার্জ। তারপর আসি লেটেস্ট ডেট অফ শিপমেন্ট। এটা হলো শিপমেন্টটা কতদিনের মধ্যে সে করবে, কোন তারিখের মধ্যে করবে সেটা হলো লেটেস্ট ডেট অফ শিপমেন্ট। তারপর সে ডেসক্রিপশন অফ গুডস অর সার্ভিসেস, মানে এটা হলো মানে পণ্যের নাম এবং স্পেসিফিকেশন থাকে। তারপর হলো 46 এ ডকুমেন্টস রিকোয়ার্ড, এটা খুব ইম্পর্টেন্ট এবং এই ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট রপ্তানিকারক আপনার কাছে আপনার ব্যাংকে পাঠাবে সেটা একটা লিস্ট থাকে। তারপর 47 এডিশনাল কন্ডিশন, মানে এডিশনাল কন্ডিশন হলো আরও এডিশনাল কোনো ডকুমেন্ট লাগবে কিনা, অথবা ওই 46 ডকুমেন্টগুলো করার জন্য ডকুমেন্টগুলো কীভাবে করবে বা ওই ডকুমেন্টগুলোতে কোন ডকুমেন্টে কী কী উল্লেখ করবে সেই বিষয়গুলো 47 বলা থাকে। তারপর 71 চার্জ, এখানে চার্জটা কে বহন করবে, কোন চার্জটা কে বহন করবে সেটা বলা থাকে। পিরিয়ড ফর প্রেজেন্টেশন ইন ডেইজ, ডকুমেন্টগুলো কতদিনের মধ্যে প্রেজেন্ট করবে সেটা এখানে বলা থাকে। তারপরে F49 এটা হলো কনফার্মেশন ইনস্ট্রাকশন, মানে এলসি কনফার্ম হলে কনফার্ম লেখা থাকে, কনফার্ম না হলে উইদাউট কনফার্ম লেখা থাকে। F78 এটা হলো ইনস্ট্রাকশন টু দ্য পেইং, অ্যাকসেপ্টিং অ্যান্ড নেগোশিয়েটিং ব্যাংক, ইনস্ট্রাকশন থাকে। তারপর হলো F57 অ্যাডভাইস থ্রো ব্যাংক। এই ব্যাংকটা হলো সব ক্ষেত্রে থাকে না, এই ক্লোজটা থাকে হলো যদি এমন হয় যে আমি বলছিলাম যে আপনার ব্যাংকের সাথে যদি রপ্তানিকারকের ব্যাংকের আরএমএ না থাকে তাহলে কমন একটা ব্যাংক মানে খুঁজে বের করে কমন ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকের ব্যাংকে এলসিটা পাঠানো হয়। তখন ওই কমন ব্যাংকটাকে বলা হয় যে অমুক ব্যাংকের মাধ্যমে এলসিটা অ্যাডভাইস করো, তখন এইগুলো দ্বারাটা হয়। আর যদি রপ্তানিকারক এবং আমদানিকারকের এলসি ব্যাংকের সাথে রপ্তানিকারক আমদানিকারকের ব্যাংকের মধ্যে যে আরএমএ রিলেশন থাকে তাহলে এই ধারাটার দরকার হয় না। তারপর সেন্ডার টু রিসিভার ইনফরমেশন F72Z। এখন আমরা দেখি, আমি 14 ধরনের এলসি নিয়ে আলোচনা করেছি। সবগুলো এলসি সচরাচর আমাদের দেশে হয় না, আবার কোনোটা নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক নিষিদ্ধ, আবার কোনোটা নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক লিমিট করে দেওয়া। সুতরাং এই পর্যায়ে আমি বাংলাদেশ থেকে সচরাচর হয় এমন সব এলসির ক্লোজগত পার্থক্য নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি ক্লোজ F40A, এখানে কি থাকে, এলসিটা কি রিভোকেবল না ইরিভোকেবল। ইরিভোকেবল হলে ইরিভোকেবল, যদিও বাংলাদেশে রিভোকেবল হয় না। তারপর 41 এ এখানে কি থাকে, 41 যদি এমন হয় যে রপ্তানিকারক যে কোনো ব্যাংকে এলসি নেগোশিয়েট করতে পারবে, তাহলে 41 লেখা থাকে এনি ব্যাংক লেখা থাকে। আর যদি এমন হয় রেস্ট্রিক্টেড, যে ওই নির্দিষ্ট ব্যাংকেই নেগোশিয়েট করতে হবে, সেক্ষেত্রে সেটা থাকে 41 সেখানে ব্যাংকের নাম নির্দিষ্ট করে দেওয়া থাকে। তারপর 42C, এটা হলো এখানে 3 ধরনের এলসি ব্যাপারে আছে। এখানে হলো একটা হলো সাইট এলসি, একটা ডেফার্ড এলসি এবং একটা ইউপাস এলসি। প্রথমটা ড্রাফটেড সাইট, মানে এটা হলো সাইট এলসির ক্ষেত্রে এটা লেখা থাকে। দ্বিতীয় হলো এটা ড্রাফটেড 180 days ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স বাট পেয়েবল অ্যাট সাইট। তার অর্থ হলো এলসিটা 180 দিনের ক্রেডিট, বাট পেমেন্টটা পাওয়া যাবে সাইট মানে 5 ব্যাংকিং ডের মধ্যে টাকা পাওয়া যাবে, কিন্তু 180 দিনের ক্রেডিট। তার অর্থ হলো অ্যাপ্লিক্যান্ট মানে আমদানিকারক 80 দিনের মধ্যে অথবা 180 দিনের দিন ব্যাংকে টাকা দিবে, কিন্তু রপ্তানিকারককে ব্যাংক টাকা দিয়ে দেবে অ্যাট সাইট বেসিস অর্থাৎ 5 ব্যাংকিং ডের মধ্যে। তারপরে পরেরটা হলো 42C, এটা হলো ডেফার্ড এলসি, আর আগেরটা গেল ইউপাস এলসি, তার আগেরটা হলো অ্যাট সাইট এলসি, এখন লাস্টেরটা হলো ডেফার্ড এলসি। ডেফার্ড এলসির ক্ষেত্রে কি অ্যাট 180 days ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স, তার অর্থ হলো আপনি যে
আমি যে অ্যাকসেপ্টেন্সটা পাঠিয়েছি ডকুমেন্টের, এটার 180 দিন পরে আপনি পেমেন্ট পাবেন। অর্থাৎ 180 দিন মানে 180 দিন পরেই দিবে। কিন্তু আগের ইউপাস এলসিটার ক্ষেত্রে কিন্তু, মানে তার অর্থ হলো ইউপাস এলসি হলো এইটার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 180 দিন, 180 দিনের ক্রেডিট এলসিটা কিন্তু পেয়েবল অ্যাট সাইট, মানে পেমেন্টটা নগদই দিয়ে দিবে। কিন্তু আমদানিকারক টাকা দিবে 180 দিন পরে আমদানিকারকের ব্যাংকে। আর পরেরটা হলো ডেফার্ড এলসি, সেটা 180 দিন পরে আমদানিকারকও টাকা দিবে এবং ব্যাংকও রপ্তানিকারকের ব্যাংকে টাকা দিবে 180 দিন পরে। মানে এখানে ডেফার্ড এলসি এবং ইউপাস এলসির এই বিষয়টা একটু ক্লিয়ার থাকতে হবে, তাই বারবার বললাম। কনফার্মেশন ইনস্ট্রাকশন, এখানে কনফার্ম এলসি হলে কনফার্ম লেখা থাকবে, আর না উইদাউট লেখা থাকবে। তারপর ক্লোজ 71 ডি, এখানে লেখা থাকবে যে খরচগুলো কে দিবে। একটি এলসির শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা ব্যাংক জড়িত থাকে। কোনো ব্যাংকই কিন্তু ফ্রি ফ্রি কাজ করে না। জড়িত ব্যাংকগুলো কাজের বিনিময়ে চার্জ নেয়, ক্ষেত্র বিশেষ সুদও নেয়। কে দিবে এই খরচ? এই বিষয়টি এ দ্বারা বলা থাকে। অ্যাটসাইড এলসির ক্ষেত্রে সাধারণত এলসি দেশের ইস্যুইং ব্যাংকের দেশের সকল খরচ বহন করে আমদানিকারক। এলসি ইস্যুইং দেশের বাইরে সকল খরচ বহন করে রপ্তানিকারক। তবে এলসিটি যদি ইউপাস হয়, তবে ফান্ডিং খরচ যে দেশই হোক তা বহন করবে আমদানিকারক। ডেফার্ড এলসির ক্ষেত্রে এ ধারাটি অ্যাটসাইড এলসির মতোই হয়, কারণ ডেফার্ড এলসির ক্ষেত্রে ডিসকাউন্টিং বিষয়টা সম্পূর্ণ রপ্তানিকারকের। তারপর আসি ক্লোজ 78, এটি হলো অ্যাটসাইড এলসির ক্ষেত্রে। অ্যাটসাইড এলসির ক্ষেত্রে বলা থাকে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ডকুমেন্টগুলো তুমি এইভাবে এখানে আমাদের কাছে পাঠিয়ে দিবা। অ্যাটসাইড এলসির ক্ষেত্রে যে ইস্যুইং ব্যাংক বলে দেয় যে ডকুমেন্টগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবা, আর নেগোসিয়েশনের স্ট্যাটাসটা সাথে জানাবা, আর আমরা তোমাকে পেমেন্ট দিয়ে দিব। এটা হলো অ্যাটসাইড এলসির ক্ষেত্রে বলা থাকে। তারপর ডেফার্ড এলসির ক্ষেত্রে বলা থাকে কি, এখন ডেফার্ড এলসির ক্ষেত্রে বলা থাকে হলো যে তুমি আমাকে ডকুমেন্টগুলো এই ঠিকানা দিবা বা এইভাবে আমাকে ডকুমেন্টগুলো দাও। যদি ডকুমেন্ট কমপ্লাইং হয়, আগেটাও কিন্তু কমপ্লাইং কথা বলা, কমপ্লাইং হইলেই টাকা দিবে। অ্যাটসাইড এলসির ক্ষেত্রে কমপ্লাইং ডকুমেন্ট ছাড়া কোনো টাকা পাওয়ার নিশ্চয়তা নাই। আর এটার ক্ষেত্রেও এখানে যে ডেফার্ড এলসি, এটার ক্ষেত্রেও কমপ্লাইং ব্যাপারটা আছে। কমপ্লাইং সব ক্ষেত্রেই আছে। মানে এখানে ডেফার্ড এলসির ক্ষেত্রে বলা থাকে যদি কমপ্লাইং ডকুমেন্ট হয়, তাহলে তোমাকে আমি অ্যাকসেপ্টেন্স দিয়ে দেবো, এবং ম্যাচুরিটির যেই ডেটে টাকা দিব, আমি যতদিন পরে টাকা দিব ঠিক ওই দিন অথবা ওই দিনের পূর্বে তোমাকে আমি টাকা পাঠিয়ে দিব। তারপর আসি হলো ইউপাস এলসি। এটা হলো মানে যদি ইউপাস এলসি হয় এমন যে বিদেশি কোনো ব্যাংক ইউপাস এলসির টাকাটা দিছে, মানে পেমেন্টটা দিছে রপ্তানিকারককে, বিদেশি কোনো ব্যাংক টাকা দিয়ে দিছে। আর আমার ব্যাংক ওই বিদেশি ব্যাংকের টাকাটা দিবে একটা নির্দিষ্ট সময় পরে। মানে আমি যখন টাকা দিব, যদি 6 মাসের ইউপাস এলসি হয়, তাহলে আমি আমার ব্যাংকে 6 মাস পরে টাকা দিব, এবং আমার ব্যাংক 6 মাস পরে এই ফরেন ব্যাংকটাকে টাকা দিবে, তখন সুদ সহ টাকা দিবে। তো সেটাই এখানে বলা থাকে যে ম্যাচুরিটি ডেটে অথবা ম্যাচুরিটি ডেটের পূর্বে আমি ইস্যুইং ব্যাংক বলে যে আমি তোমাকে টাকা দিয়ে দিব, যদি ডকুমেন্ট কমপ্লাইং হয় আমি অ্যাকসেপ্টেন্সটা পাঠিয়ে দেবো। মানে অ্যাকসেপ্টেন্সটা পাঠিয়ে দিবে সাথে সাথে, কিন্তু পেমেন্ট দিবে পরে ম্যাচুরিটি ডেটে। আমি অ্যাকসেপ্টেন্স ইস্যুইং ব্যাংক বলে আমি অ্যাকসেপ্টেন্স পাঠিয়ে দিলে তুমি পেমেন্ট দিয়ে দিও, কিন্তু আমি তোমাকে পেমেন্টটা দিব 100, যে কয়দিনের মানে এলসি ইউপাস এলসি সেই কয়দিন পরে, পরে বলতে সেই কয়দিনের দিন অথবা তার পূর্বে। তারপর আসিল আরেকটা এলসি আছে, সেটা হলো অফশোর ইউনিট। এটা ইউপাস এলসি। এমন অনেক এলসি হয় যে এলসিগুলা ইস্যুইং ব্যাংক কি করে, এটা আগেরটা ইউপাস এলসি, এইটাও ইউপাস এলসি। এই ইউপাস এলসির ক্ষেত্রে টাকাটা দেয় হলো যেই ব্যাংক এলসি ইস্যু করে সেই ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, অর্থাৎ বিদেশি কোনো ব্যাংক না। এটাকে ওবিইউ বলা হয়। বিদেশি কোনো ব্যাংক না দিয়ে নিজ দেশের এবং নিজ ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট টাকা দেয়। এক্ষেত্রে বলা থাকে বিদেশ ইয়াকে আমদানি রপ্তানিকারকের ব্যাংকে বলা থাকে যে তুমি ডকুমেন্টগুলো আমাদের ঠিকানা পাঠাও, তখন তার বিদেশি অন্য কোনো ব্যাংক জড়িত নেই, নিজের ব্যাংক ইস্যুইং ব্যাংকের নিজেই সব অ্যারেঞ্জমেন্ট করতেছে। ইস্যুইং ব্যাংক বলে তুমি আমাদের কাছে ডকুমেন্টটা পাঠাও, পাঠানোর পরে আমি তোমাকে পেমেন্ট দিয়ে দিব। তো তখন পেমেন্ট যখন দেয়, তখন এই অফশোর ইউনিটের ক্ষেত্রে ইস্যুইং ব্যাংকের যে ব্রাঞ্চ এলসিটা ইস্যু করে, ওই ব্রাঞ্চটা ইস্যুইং ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে একটা অ্যাকসেপ্টেন্স দেয় যে তুমি টাকাটা দিয়ে দাও এবং তোমাকে আমি এতদিন পরে টাকা দিব, মানে অন ম্যাচুরিটি ডেটে আমি টাকা দিব।
তারপর আসি আমরা ক্লোজ F57-এ। আমি আগেও বলছি এটা যদি হয় এমন হয় যে ইস্যুইং ব্যাংক এবং রপ্তানিকারকের ব্যাংক, দুই ব্যাংকের মধ্যে যদি আরএমএ না থাকে, তখন কমন একটা ব্যাংক খুঁজে 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 ইস্যুইং ব্যাংক, তখন কমন ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকের ব্যাংকে এলসিটা দেওয়া হয়। এই যে থার্ড একটা ব্যাংক নির্বাচন করা হলো, থার্ড ব্যাংকে এলসিটা যখন পাঠায়, তখন থার্ড ব্যাংকে এই 57A দ্বারা বলা হয়ে থাকে তুমি অমুক ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারককে এলসি অ্যাডভাইস করো। এই 57 এলসিটা যদি আরএমএ রপ্তানিকারক এবং আমদানিকারকের ব্যাংকের সরাসরি আরএমএ থাকে, সেক্ষেত্রে এটা লাগে না ক্লোজটা। এখন আমরা দেখি ব্যাংকিং চ্যানেলটা কিভাবে কাজ করে। এক্ষেত্রে প্রথমেই এখানে ইস্যুয়েন্স এবং অ্যাডভাইজিং অফ দ্য লেটার অফ ক্রেডিটটি আমরা দেখি। সেলার এবং বায়ারের মধ্যে একটা ইন্টারন্যাশনাল সেল কন্ট্রাক্ট হলো। বায়ার তারপর কি করবে, অ্যাপ্লিকেশন করবে ইস্যুইং ব্যাংকে এলসি ইস্যু করার জন্য। ইস্যুইং ব্যাংক একটা সুইপ পাঠিয়ে দিবে রপ্তানিকারকের ব্যাংকের কাছে। সেটাকে আমি যদি বলি অ্যাডভাইজিং ব্যাংক, মানে সেটা অবশ্যই অ্যাডভাইজিং ব্যাংক। ওই ব্যাংকটা এলসিটা অ্যাডভাইস করবে রপ্তানিকারককে। তারপর আসি, যদি এরকম হয় যে এলসি অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোশিয়েটিং ব্যাংক ভিন্ন, রপ্তানিকারক মনে করতেছে যে আমি অন্য একটা ব্যাংকের থ্রুতে আমি টাকাটা নিব, সেক্ষেত্রে কি হবে, মানে নেগোশিয়েটেড ব্যাংক টু অনার অর নেগোশিয়েট, আলাদা নেগোশিয়েটেড ব্যাংক নমিনেট করা। এক্ষেত্রে সেলস কন্ট্রাক্ট তো একই রকম থাকবে, বেনিফিশিয়ারি এবং অ্যাপ্লিকান্ট, অর্থাৎ আমদানি এবং রপ্তানিকারকের মধ্যে একটা সেলস কন্ট্রাক্ট থাকলো। তারপর অ্যাপ্লিকান্ট একটা অ্যাপ্লিকেশন করবে ইস্যুইং ব্যাংকের কাছে এলসি ইস্যু করার জন্য, ইস্যুইং ব্যাংক একটা এলসি ইস্যু করবে। এই যে এক্ষেত্রে এলসি ইস্যু করবে তার অ্যাডভাইজিং ব্যাংক, মানে রপ্তানিকারকের ব্যাংকের কাছে এলসিটা ইস্যু করবে, মানে রপ্তানিকারকের ওই ব্যাংকটা আবার রপ্তানিকারককে এলসি অ্যাডভাইস করবে। অ্যাডভাইস করলো। এখন এখন এমন হইলো যে রপ্তানিকারক মনে করতেছে আমি টাকাটা নিব আরেকটা ব্যাংকের মাধ্যমে, তখন কি করবে, তখন ইস্যুইং ব্যাংকে যখন জানাবে, তখন ইস্যুইং ব্যাংক অ্যাডভাইজিং ব্যাংকে একটা সুইপ মেসেজ দিবে, নমিনেটেড ওই কোন ব্যাংকটা নেগোশিয়েটিং এর জন্য নমিনেট করা হয়েছে ওই ব্যাংকের ইনফরমেশন অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে বেনিফিশিয়ারিকে পাঠাবে। তখন বেনিফিশিয়ারি কি করবে, যে এলসিটা পাইছিল ওই এলসিটা এবং মাল রপ্তানির পরে ডকুমেন্টগুলো সহ নমিনেটেড ব্যাংকে জমা দিবে। তখন অ্যাডভাইজিং ব্যাংকে জমা না দিয়ে নমিনেটেড ব্যাংকে দিবে। আর যদি এমন হয় যে অ্যাডভাইজিং এবং নমিনেটেড ব্যাংক একই হয়, তখন এলসি এবং ডকুমেন্ট এলসি গ্রহণ করবে অ্যাডভাইজিং ব্যাংক থেকে এবং ডকুমেন্টও জমা দিবে অ্যাডভাইজিং ব্যাংকেই, যদি একই নেগোশিয়েটিং এবং অ্যাডভাইজিং ব্যাংক সেম হয়। আর যদি আলাদা আলাদা হয়, তখন ইস্যুইং ব্যাংক ওই নমিনেশনের বিষয়টা অ্যাডভাইজিং ব্যাংককে জানায় দিবে যে ওই ব্যাংকটা নমিনেটেড ব্যাংক ফর অনার অর নেগোশিয়েট। তখন বেনিফিশিয়ারি লেটার অফ ক্রেডিট এবং ডকুমেন্ট সহ নমিনেটেড ব্যাংকের সাথে যোগাযোগ করবে এবং নমিনেটেড ব্যাংকে ওইগুলো জমা দিবে। তারপর আমরা আসি যদি কনফার্মেশনের ক্ষেত্রে কি হয়। সেলার এবং অ্যাপ্লিকান দুইজনের মধ্যেই একটা সেলস কন্ট্রাক্ট থাকলোই। এখন অ্যাপ্লিকেশন করলে ইস্যুইং ব্যাংকের, ধরে নিলাম আমরা কনফার্মেশনের জন্য অ্যাপ্লিকেশন করছে ইস্যুইং ব্যাংক, যে ব্যাংকে কনফার্মের জন্য নমিনেট করা হয়েছে সেই ব্যাংকে একটা নমিনেশনের জন্য একটা সুইপ পাঠাবে। এখন এটা আবার সেটা কিন্তু ওই কনফার্ম কিন্তু অ্যাডভাইজিং ব্যাংকও করতে পারে, আলাদা ব্যাংকও করতে পারে। আমরা এখানে ধরে নিয়েছি দুইটা একই ব্যাংক। সেটা ওই কনফার্মেশন অ্যাডভাইসটা বেনিফিশিয়ারিকে দিয়ে দিবে। আর যদি আলাদা আলাদা ব্যাংক হয়, তাহলে সুইপ ফর নমিনেটিং কনফার্মিং ব্যাংক এটা কনফার্মিং ব্যাংকের দিবে এবং কনফার্মিং ব্যাংক আবার ইস্যুইং অ্যাডভাইজিং ব্যাংকের দিবে এবং অ্যাডভাইজিং ব্যাংক রপ্তানিকারককে দিবে। তারপর আমরা আসি ইউপাস এলসি। এটা ইউপাস এলসি কিন্তু ফান্ড টাকা দিবে, মানে ওই রপ্তানিকারককে টাকা দিবে হলো অফশোর ব্যাংক ইউনিট, ফরেন ব্যাংক না। সেক্ষেত্রে কি করবে, মূল ইয়াটা একই, সেলার এবং বায়ের ভিতরে একটা কন্ট্রাক্ট হইলো, কন্ট্রাক্ট হওয়ার পরে তো অ্যাপ্লিকেশন করবে এলসি ইস্যু করার জন্য। ইস্যুইং ব্যাংক এলসি ইস্যু করবে, অ্যাডভাইজিং ব্যাংকের কাছে এলসি পাঠাইলো, আপনার রপ্তানিকারককে যে ব্যাংক অ্যাডভাইস করবে, মানে রপ্তানিকারকের ব্যাংকে এলসিটা পাঠাইলো। এখন রপ্তানিকারক কি করবে, রপ্তানিকারক আবার ধরে নিলাম আমি অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোশিয়েটিং ব্যাংক একই, সেক্ষেত্রে রপ্তানিকারক
এলসি এবং ডকুমেন্টগুলো অ্যাডভাইজিং নেগোশিয়েটিং ব্যাংকে জমা দিবে না, মানে নেগোশিয়েটিং ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংক একই, এখানে জমা দেওয়া হইলো। এখন ওই নেগোশিয়েটিং ব্যাংক কী করবে, ওই ডকুমেন্টগুলো যদি সঠিক থাকে তাহলে এটা পাঠাবে হলো ইস্যুইং ব্যাংকে পাঠাবে। এখন ইস্যুইং ব্যাংক যদি মনে দেখে যে না সব ডকুমেন্ট ঠিক আছে, তখন যেহেতু এটা ইউপাস এলসি, সেক্ষেত্রে পেমেন্ট দিয়ে দিতে হবে 5 ব্যাংকিং ডে এর মধ্যে। তো কিন্তু আমদানিকারকের কাছ থেকে ব্যাংক টাকা নেবে পরে, সেটা পরে ইস্যু, কিন্তু আপাতত আগে ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিবে। কিভাবে পেমেন্ট দিবে, সে অফশোর তাদের একই ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে একটা সুইপ মেসেজ দিবে যে ডকুমেন্ট ঠিক আছে, তুমি পেমেন্ট দিয়ে দাও। তখন অফশোর ব্যাংকিং ইউনিট মানে ওবিইউ একটা পেমেন্ট অ্যাডভাইস পাঠিয়ে দিবে রপ্তানিকারকের অ্যাডভাইজিং ব্যাংকে, বা ওই অ্যাডভাইজিং ব্যাংক ধরে নিলাম নেগোশিয়েটিং ব্যাংকও, ওই ব্যাংকে পাঠিয়ে দিবে, ওই ব্যাংক রপ্তানিকারককে টাকা দিয়ে দিবে। তারপর আমি আসি কিছু ইউপাসেলসির ক্ষেত্রে, যেমন আগের যেটা আলোচনা করলাম সেখানে রপ্তানিকারককে টাকা দেওয়া হয়েছে ইস্যুইং ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে, আর এখন আমি আলোচনা যেটা করতেছি সেটা হলো রপ্তানিকারককে টাকা দেবে হলো ফরেন একটা ব্যাংক। সেক্ষেত্রে কিভাবে ব্যাংকিং চ্যানেলটা কাজ করে, একই রকম সেল কন্ট্রাক্ট থাকলো, এলসি ইস্যু হইলো, অ্যাপ্লিকেশন করলো ইস্যুইং ব্যাংকে, আমদানিকারক এলসি ইস্যু করলো। এলসি ইস্যু করার পরে ইস্যুটা কিভাবে করবে, এক্ষেত্রে ইস্যুটা তো একটু ভেজাল আছে। এক্ষেত্রে এলসি ইস্যুটা করবে হলো ওই যে যেই ব্যাংকটা ফান্ডিং করবে সেই ব্যাংকটা থ্রু হয়ে এলসিটা ইস্যু হবে। মানে ইস্যুইং ব্যাংক প্রথমে যেই ব্যাংক টাকা দিবে সেই ব্যাংকে এলসিটা পাঠাবে, ইস্যু করবে, সুইপ মেসেজ দিবে, এবং সেই ব্যাংক আবার আমদানি রপ্তানিকারকের ব্যাংকে এলসিটা পাঠাবে। রপ্তানিকারকের ব্যাংক তখন রপ্তানিকারককে অ্যাডভাইস করবে, মানে সরাসরি তখন রপ্তানিকারকের ব্যাংকে না পাঠায় যে ব্যাংক টাকা দিবে সেই ব্যাংকে ইস্যুইং ব্যাংক এলসি সুইপ পাঠাবে, এবং ওই ফান্ডিং ব্যাংকটাই আবার রপ্তানিকারকের অ্যাডভাইজিং ব্যাংকে সুইপ পাঠাবে। আবার ডকুমেন্টটা আসার সময় কি করবে, ওই রপ্তানিকারক তার অ্যাডভাইজিং ব্যাংকে রপ্তানিকারকের ব্যাংকে ডকুমেন্ট জমা দিবে, রপ্তানিকারকের ব্যাংক ওইটা ওই যে ফান্ডিং করবে তার কাছে ডকুমেন্টগুলো পাঠাবে। যদি ডকুমেন্টগুলো সঠিক হয় এবং কমপ্লায়েন্স হয়, তখন এই ডকুমেন্টগুলো আবার পাঠায় দিবে এটা ওই যে ফান্ডিং ব্যাংকটা পাঠায় দিবে হলো ইস্যুইং ব্যাংকের কাছে। তখন ইস্যুইং ব্যাংক ওই ফান্ডিং ব্যাংকের বলবে ঠিক আছে তুমি পেমেন্ট দিয়ে দাও, একটা অ্যাকসেপ্টেন্স পাঠাবে। তখন এই ফান্ডিং ব্যাংক ওই অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে টাকা দিয়ে দিবে রপ্তানিকারকের ব্যাংকে, এবং রপ্তানিকারকের পেমেন্ট দিয়ে দিবে। এগুলো হলো যদি ফরেন কোনো ব্যাংক যদি ফান্ডিং করে, সেক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলটা কিভাবে কাজ করে। তারপর আমরা টোটাল প্রসেসটা এলসি প্রসেসটা একটু ডায়াগ্রামে আমরা দেখি। একটা কন্ট্রাক্ট হলো, কন্ট্রাক্ট হওয়ার পরে সেলার বায়ারের মধ্যে কন্ট্রাক্ট হলো, কন্ট্রাক্ট হওয়ার পরে বায়ার কি করবে, একটা অ্যাপ্লিকেশন করবে ইস্যুইং ব্যাংকের কাছে, ইস্যুইং ব্যাংক তখন একটা এলসি দিবে, এই যে সুইপ মেসেজ দিবে মানে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে, রপ্তানিকারকের ব্যাংক মানে অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংকে পাঠাবে। এই এলসিটা পাওয়ার পরে সেলার কি করবে, সেলার তখন মানে মাল শিপমেন্টের ব্যবস্থা করবে। সে মাল শিপমেন্ট করার জন্য সে কি করবে, একটা কেরিয়ারের সাথে যোগাযোগ করবে, যদি সিএফআর ইনকোডাম হয়, সে কেরিয়ারের সাথে যোগাযোগ করে কেরিয়ারে সে মাল উঠায় দিল, আর কেরিয়ার তাকে একটা ডকুমেন্ট দিল, সেটার নাম হলো বিল অফ লেডিং। এখন এই বিল অফ লেডিং বা অন্যান্য কাগজপত্র যেগুলো আছে কেরিয়ারে মাল উঠায় দেওয়ার যে প্রমাণপত্র, এটাকে বলা এটা এটা হলো কমার্শিয়াল ডকুমেন্টগুলো। এই কমার্শিয়াল ডকুমেন্টগুলো এটা হলো ট্রান্সপোর্ট ডকুমেন্ট আর কি। এই ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলো সেলার মাল শিপে উঠানোর পরে ট্রান্সপোর্ট ডকুমেন্টগুলো সেলার কালেক্ট করবে, কালেক্ট করার পরে আরও অন্যান্য ডকুমেন্ট সহ এলসি টোটাল ডকুমেন্টগুলো সেলার একত্র করে এটা নেগোশিয়েটিং ব্যাংকে দিবে, মানে যে ব্যাংকে নমিনেট করেছে। আমরা ধরে নিলাম অ্যাডভাইজিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক আলাদা, সেক্ষেত্রে রপ্তানিকারক নেগোশিয়েটিং ব্যাংকে ওই ট্রান্সপোর্ট ডকুমেন্ট এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল অন্যান্য সকল ডকুমেন্টগুলো নেগোশিয়েটিং ব্যাংকে দিবে। এখন নেগোশিয়েটিং ব্যাংকও কিন্তু ডকুমেন্টগুলো চেক করবে, চেক করার পর ডকুমেন্টগুলো ইস্যুইং ব্যাংকে পাঠাবে। তখন ইস্যুইং ব্যাংক কী করবে, যদি ডকুমেন্ট ঠিক থাকে তখন ওদেরকে বলবে তোমরা পেমেন্ট দিয়ে দাও, মানে পেমেন্ট দিয়ে দিবে। নমিনেটেড ব্যাংকের বা নেগোশিয়েটিং ব্যাংকের বলবে তোমরা পেমেন্ট দিয়ে দাও, তখন নেগোশিয়েটিং ব্যাংক রপ্তানিকারককে পেমেন্ট দিবে। মানে এটাই এখানে বলা হয়েছে অনার, যদি ডকুমেন্টগুলো অনার করে। তারপর আমরা আসি যে টোটাল পেমেন্টটা এবং এই পেমেন্টটা কিভাবে হয়।
পেমেন্টটা কীভাবে নেয় এবং পেমেন্টটা তো আর সরাসরি বান্ডিল হিসাবে প্যাকেটে করে টাকাটা বিদেশ নেওয়া হয় না। পেমেন্টটা অথরাইজেশন মানে ইলেকট্রনিক্যালি পেমেন্টটা হয়। কিভাবে হয় আমরা একটু দেখি। ইস্যুইং ব্যাংক আমরা শুধু এখানে পেমেন্টটুকু নিয়ে আলোচনা করি, যেহেতু একাধিক ডায়াগ্রামে আমরা আলোচনা করছি। ইস্যুইং ব্যাংক একটা সুইফট মেসেজ পাঠাবে রপ্তানিকারকের ব্যাংক মানে অ্যাডভাইজিং ব্যাংকে। কি সুইফট মেসেজ পাঠাবে? এটা হবে মানে টাকা নেওয়ার, মানে পেমেন্টটা তুমি নেও এরকম একটা সুইফট পাঠাবে হলো পেমেন্ট অ্যাডভাইস আর কি। এটা পাঠাবে হলো অ্যাডভাইজিং ব্যাংকে। অ্যাডভাইজিং ব্যাংক দিবে তার রপ্তানিকারককে। আর রপ্তানিকারক কি করবে? ওই কাগজটা নিয়ে সে যোগাযোগ করবে হলো তার নমিনেটেড বা নেগোসিয়েটেড ব্যাংকে যোগাযোগ করবে। যদি নমিনেটেড নেগোসিয়েটিং ব্যাংকটা যদি আলাদা হয়, অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোসিয়েটিং ব্যাংক যদি আলাদা হয়, আর যদি একই হয় তাহলে তো ওই যে অ্যাডভাইজিং ব্যাংকে ডকুমেন্ট আসলেই হইলো বা অ্যাডভাইজিং ব্যাংকে যোগাযোগ করলো। নেগোসিয়েটিং ব্যাংকে ওই কাগজটা নিয়ে যোগাযোগ করলে নেগোসিয়েটিং ব্যাংক কী করবে? একটা রিইম্বার্সমেন্ট, মানে নেগোসিয়েটিং ব্যাংকে ইস্যুইং ব্যাংকের টাকা নাও থাকতে পারে, আলাদা কোনো ব্যাংক থেকে ইস্যুইং ব্যাংক টাকা দিতে পারে নেগোসিয়েটিং ব্যাংকের। সেক্ষেত্রে ওই যেই ব্যাংকের মাধ্যমে টাকা দিবে নেগোসিয়েটিং ব্যাংক, সেই ব্যাংকে একটা টাকা নেওয়ার জন্য রিকোয়েস্ট ফর রিইম্বার্সমেন্ট, টাকাটা নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট সুইপ পাঠাবে। আর এদিকে ইস্যুইং ব্যাংক যে ব্যাংকের মাধ্যমে টাকা দিবে সেই ব্যাংকে একটা রিইম্বার্সমেন্ট অথরাইজেশন দিবে। মানে এখানে কি হলো? ইস্যুইং ব্যাংক দিবে হলো একটা অথরাইজেশন রিইম্বার্সিং ব্যাংকে, আর নেগোসিয়েটিং ব্যাংক দিবে হলো একটা রিকোয়েস্ট ফর রিইম্বার্সমেন্ট, মানে টাকাটা তুমি আমাকে দাও, আর ও বলবে টাকাটা তুমি দিয়ে দাও। আর ও একজন চাবে আরেকজন দিবে। এর আগে টাকাটা অ্যাভেলেবেল থাকতে হবে রিইম্বার্সমেন্ট ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ইস্যুইং ব্যাংকের, সেখানে অ্যাভেলেবেল থাকতে হবে। এভাবে পেমেন্টটা আমদানি রপ্তানি পেমেন্টটা এইভাবেই ব্যাংকিং চ্যানেলে প্রক্রিয়া হয়। তারপর আমরা দেখি ক্রেডিট অ্যাভেলেবেল বাই নেগোসিয়েশন। মানে এক্ষেত্রে এই জিনিসটা হলো কি, যখন ড্যাফাডেলসি হয়, ড্যাফাডেলসির ক্ষেত্রে কি হয় যে ইস্যুইং ব্যাংক কিন্তু টাকা দেয় না। সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকের ডকুমেন্টগুলোকে অ্যাকসেপ্ট করে একটা সুইপ মেসেজ দেয়। ওই যে এটাকে বলা হয় টাইম ড্রাফট, মানে তোমাকে আমি এতদিন পরে টাইম দিই, এতদিন পরে না, এতদিনের দিন টাকা দেবো অথবা এতদিনের পূর্বে টাকা দেবো, এটা টাইম ড্রাফট অ্যাকসেপ্ট করে একটা সুইপ দেয়। এখন এই টাইম ড্রাফটটা রপ্তানিকারক আবার ডিসকাউন্ট করতে পারে। ডিসকাউন্ট করে কোথায়? তার নমিনেটেড ব্যাংকে ডিসকাউন্ট করতে পারে। মানে নমিনেটেড মানে অ্যাডভাইজিং নমিনেট একই হতে পারে, আবার আলাদা হতে পারে। নমিনেটেড ব্যাংক যেটা থাকে সেখানে ওইটাকে ডিসকাউন্ট করতে পারে। ডিসকাউন্টের সিস্টেমটা হলো কি, 100 টাকার ক্ষেত্রে রপ্তানিকারক বললো ঠিক আছে আমি 95 টাকা নিলাম, তোমাকে আমি ওই পিরিয়ড পরে তো এলসি ইস্যুইং ব্যাংক, মানে এলসি ইস্যুইং ব্যাংক তো তোমাকে 100 টাকাই দিবে, কিন্তু আমি এখন 95 নিলাম, মানে তোমার 5 টাকা লাভ থাকবে। এটা একটা ধরন গেল। আরেকটা ধরন হলো যে ওই টাইম ড্রাফটটাই, যে ড্রাফটটা ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্ট করে দিল, সেই ড্রাফটটা সে অন্য নেগোসিয়েটিং ব্যাংক ছাড়াও অন্য কোনো ব্যাংকে যে সে দিয়ে সে ডিসকাউন্ট করে টাকাটা নিতে পারে। তারপর ট্রান্সফারেবল ক্রেডিট, এটা ব্যাংকিং চ্যানেলে কীভাবে হয়? এলসিটা পাইলো কে? এলসিটা পাইলো হলো সেলার, বেনিফিশিয়ারি। সেলার চিন্তা করলো যে আমি তো আরেকজনের কাছ থেকে টাকা মাল কিনবো, তাইলে তাকে আমি এই এলসিটারই অংশবিশেষ বা ফুললি আমি তাকে ট্রান্সফার করে দিই। সে তখন কি করবে? ট্রান্সফার করার জন্য নেগোসিয়েটিং ব্যাংকে সে একটা রিকোয়েস্ট করবে যে তুমি এলসিটা ট্রান্সফার করে দাও, কারণ সে তো এলসিটা পাবে, রপ্তানিকারক এলসিটা পাবে অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে। কিন্তু অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে এলসি পাইলো, সে যদি নেগোসিয়েটিং করে অন্য ব্যাংকের মাধ্যমে, নেগোসিয়েটিং ব্যাংকে এলসিটা জমা দিয়ে তারপর নেগোসিয়েটিং ব্যাংকের রিকোয়েস্ট করবে তুমি এলসি ট্রান্সফার করে দাও, কার কাছে? অমুকের কাছে ট্রান্সফার করে দাও। তখন সে একটা ট্রান্সফার অ্যাডভাইস পাঠিয়ে দিবে আরেকজনের কাছে, আরেকটা সাপ্লায়ার কাছে। তারপর আমরা আসি ব্যাক টু ব্যাক এলসি। আমরা যে ট্রান্সফারেবল এলসিটির কথা বললাম আর ব্যাক টু ব্যাক এলসি প্রায় একই ধরনের, দুইটা একই কারণই হয়, একই কারণই, মানে কারণটা এক কিন্তু ধরনটা এক না। ওইটা হলো মূল এলসিটাই ট্রান্সফার করে, আর ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে হলো মূল এলসিটা লিয়েন রেখে আরেকটা এলসি ইস্যু করে, সেটা হলো ব্যাক টু ব্যাক। পার্থক্য এটুকুই, দুইটার উদ্দেশ্য এক, যে দুইটাই পরবর্তী সাপ্লায়ার সেকেন্ড সাপ্লায়ারকে এলসি ইস্যু করা হয় অথবা এলসি ট্রান্সফার করা হয়। এগুলো আমাদের ব্যাংকিং চ্যানেলে। এরপর আমরা আলোচনা করব এলসি ডকুমেন্টস নিয়ে, কি কি ডকুমেন্টস থাকে এলসি ডকুমেন্টসে। এখন প্রথমেই থাকে কি? ড্রাফট, যাহা বিল অফ এক্সচেঞ্জ নামেও পরিচিত। তারপর থাকে কমার্শিয়াল ইনভয়েস। এলসি করার সময় আমরা প্রোফোমা ইনভয়েস ব্যবহার করি, আর ডকুমেন্টস হিসাবে রপ্তানিকারক পাঠায় কমার্শিয়াল ইনভয়েস। প্রোফোমা ইনভয়েস থেকে কমার্শিয়াল ইনভয়েসের মূল্য কম বেশি হতে পারে। কমার্শিয়াল ইনভয়েসটা হলো যতটুকু মাল দিয়েছে তার বিল। মাল কম বেশি দিতেই পারে, তবে সেটা এলসিতে টলারেন্স হিসাবে উল্লেখ থাকতে হবে। আবার
কয়েক ভাগও মাল দিতে পারে। একাধিক ভাগে মাল দিলে এলসিতে পার্সিয়াল শিপমেন্টের ঘরে অ্যালাউ করে দিতে হবে। বিল অফ লেডিং, এটা হলো মাল জাহাজে যে পাঠানো হয়েছে তার প্রমাণপত্র। শিপমেন্ট অ্যাডভাইস, শিপমেন্ট অ্যাডভাইসটা কি? রপ্তানিকারক মাল জাহাজে দিয়ে জাহাজের বিস্তারিত তথ্য আমদানিকারক এলসি, ইস্যুইং ব্যাংক ও ব্যাংক বিমা কোম্পানিকে ইমেল, কুরিয়ার বা ফ্যাক্সের মাধ্যমে জানিয়ে থাকে। তবে কিভাবে কাকে কাকে জানাবে সেটা এলসিতে উল্লেখ থাকবে। কান্ট্রি অফ অরিজিন, রপ্তানিকারক পণ্যটা কোন দেশে প্রস্তুতকৃত রপ্তানিকৃত পণ্যটা কোন দেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত এ ব্যাপারে একটা সার্টিফিকেট দিতে হয়, যা কান্ট্রি অফ অরিজিন নামে পরিচিত। রপ্তানিকারককে দেশ এবং রপ্তানিকারকের দেশ এবং কান্ট্রি অফ অরিজিন কিন্তু ভিন্ন হতে পারে। পেকিং লিস্ট, এখানে কন্টেইনার নাম্বার সহ পেকিং লিস্ট দিয়ে দিয়ে থাকে। তারপরে আসি, রপ্তানিকারক কর্তৃক কোয়ান্টিটি, কোয়ালিটি, ওজন এবং বিস্তারিত বিবরণ সহ একটা সার্টিফিকেট দিয়ে থাকে। এরকম একাধিক সার্টিফিকেট হতে পারে। এগুলো হলো কমন ডকুমেন্ট। এছাড়াও পণ্যভেদে পণ্যের কোয়ালিটি নিশ্চিত হওয়ার জন্য এবং আমদানি নীতি অনুসারে আরও বিভিন্ন ধরনের সনদ রপ্তানিকারক ডকুমেন্ট হিসাবে দিয়ে থাকে। এখন ডকুমেন্টগুলোর একটু চেহারাগুলো আমরা দেখি কেমন। এটা হলো বিল অফ এক্সচেঞ্জ মানে ড্রাফট। এই যে এটা চেহারা হলো, এটা হলো কমার্শিয়াল ইনভয়েস। তারপরে এটা হলো বিল অফ লেডিং। এই যে এটা বিল অফ লেডিং এর আরেকটা পেজ। এটা হলো কান্ট্রি অফ অরিজিন। এটা হলো শিপমেন্ট পেকিং লিস্ট। এটা এটা হলো শিপমেন্ট অ্যাডভাইস। এটা হলো অ্যানালাইসিস, মানে একটা সার্টিফিকেট যে আমার মালে এই জিনিস আছে। এটা যদি এলসিতে রিকোয়ারমেন্ট হিসেবে থাকে তাইলে দিবে রপ্তানিকারক, আর না হয়তো দিবে না। এটা যেভাবে দিতে বলবে এলসিতে বলা থাকে রপ্তানিকারক একই ওইভাবেই দিবে। যেমন যদি এলসিতে বলা থাকে যে তুমি কোনো ইন্ডিপেন্ডেন্ট সার্ভের কাছ থেকে টেস্ট করে টেস্ট রিপোর্ট দিবা, তাহলে টেস্ট করে দেয়। আর যদি বলে না তুমি তোমার প্যাডে দাও, তোমাদের নিজস্ব ল্যাবে টেস্ট করে দাও, তাহলে সেভাবে দিবে। এতক্ষণ তো আসলাম, পেমেন্ট এলসি হইলো, মাল আসলো, আমি পেমেন্ট দিয়ে দিলাম, কিন্তু ডকুমেন্টে তো সমস্যা থাকতে পারে। আমরা ইতিমধ্যে যে ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করলাম সেই ডকুমেন্টগুলো যদি এলসি এবং আইসিসি রুল অনুসারে তৈরি, গ্রহণ এবং ফরওয়ার্ডিং লেটার সহ কনফার্মিং বা ইস্যুইং ব্যাংকে পাঠানো হয় তবেই কেবল গ্রহণযোগ্য হবে। যদি ডকুমেন্টসে কোনো ভিন্নতা পরিলক্ষিত হয়, অর্থাৎ ডিসক্রিপেন্সি ধরা পড়ে, তাহলে কি হবে? এ পর্যায়ে আমি এটাই আলোচনা করব। এরূপ ডিসক্রিপেন্ট ডকুমেন্ট গ্রহণ করবে নাকি ফেরত পাঠাবে তা সম্পূর্ণ নির্ভর করে ইস্যুইং ব্যাংকের ইস্যুইং ব্যাংক এবং আমদানিকারকের উপর। ইস্যুইং ব্যাংকের অনুমতি ছাড়া কনফার্মিং বা নেগোশিয়েটিং ব্যাংকের কোনো ক্ষমতা নাই ডিসক্রিপেন্ট ডকুমেন্ট গ্রহণ করার বা অ্যাকসেপ্ট করার, তবে রিফিউজ করার ক্ষমতা কিন্তু আছে। ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট গ্রহণ এবং রিফিউজ দুটোই করতে পারে। যদি রিফিউজ করে তবে কি হবে? যদি রিফিউজ করে তবে সেটা ডকুমেন্ট গ্রহণের 5 ব্যাংকিং ডে এর মধ্যে করতে হবে এবং এটা জানাতে হবে রপ্তানিকারকের ব্যাংকে সুইফট মেসেজের মাধ্যমে। এরূপ সুইফট মেসেজের পর আমদানিকারকের ব্যাংক ডকুমেন্ট যে কোনো সময় রপ্তানিকারকের ব্যাংকে ফেরতও পাঠাতে পারে। যদি ফেরত পাঠায় দেয় সেক্ষেত্রে তার পেমেন্ট দেওয়ার বাধ্যবাধকতা তো থাকলো না, আবার অ্যাকসেপ্টও করতে পারে। তারপর আমরা আসি অ্যাসেসমেন্ট প্রসেস। ডকুমেন্ট প্রেজেন্ট করা হলো এবং এই ডকুমেন্ট মাল সারানোর জন্য কাস্টমসে নিয়ে যাওয়া হলো। এখন কাস্টমস মালের উপর বিভিন্ন ধরনের শুল্ক নির্ধারণ করবে এবং এই শুল্ক পরিশোধ সাপেক্ষে মাল খালাস করার অনুমতিও দিবে। এ কাজটি আমদানিকারকের পক্ষে করবে আমদানিকারকের সিএনএফ এজেন্ট। প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে কাস্টমস বিভিন্ন ধরনের শুল্ক নির্ধারণ করবে? তারা দেখবে আপনার এসএস কোড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তবে ওই কোডে কি কি শুল্ক এবং কর আছে সেগুলো আরোপ করবে। তবে এর আগে প্রতিষ্ঠান ক্যাটাগরি এবং সেক্টর অনুসারে কোনো ছাড় আছে কিনা সেটাও দেখবে এবং এ ধরনের কোনো ছাড়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চাইতেও পারে চেক করার জন্য। তারপরও প্রশ্ন আছে, কোন মূল্যের উপর তারা শুল্ক এবং কর আরোপ করবে? শুল্ক এবং কর আরোপের জন্য প্রথমেই তারা অ্যাসেসমেন্ট মূল্য বের করবে। এক্ষেত্রে আপনার ইউনিট প্রতি মূল্য এবং তাদের ডাটাবেজে সংরক্ষিত মূল্য মিলিয়ে দেখবেন, কারণ আপনি ওভার এবং আন্ডার ইনভয়েস করে শুল্ক বা কর ফাঁকি দিতে পারেন। প্রথমেই পণ্যের ইউনিট প্রাইস ধরে তারা ইনকোটার্মসের এফওবি ভ্যালু বের করবে। এর সাথে যোগ করবে ফ্রেট। প্রকৃত ফ্রেট যদি জানা না থাকে তবে 20% ধরবে ফ্রেট। ভাড়া যোগ করলে মূল্যটি হয়ে যাবে সিএফআর। এরপর সিএফআর মূল্যের সাথে 1% বিমা খরচ যোগ করলে হয়ে যাবে সিআইএফ। সিআইএফ মূল্যের সাথে 1% ল্যান্ডিং চার্জ যোগ করলে হয়ে যাবে অ্যাসেসমেন্ট ভ্যালু। শুল্ক এবং কর আদায়ের এটাই হলো ভিত্তিমূল্য। এরপর আমরা বের করি যে ব্যাটযোগ্য মূল্য, মানে ব্যাট এবল প্রাইস।
আমরা অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে যদি সিডি আরডি এবং এসডি যোগ করি তাহলে এটা বেটেবল প্রাইস। তবে এই যে এসডি যোগ করবো তাহলে এসডিএবল প্রাইস মানে মানে এসডি মানে সম্পর্ক শুল্কযোগ্য মূল্য আমরা কিভাবে বের করব? অ্যাসেসমেন্ট ভ্যালুর সাথে আমরা সিডি এবং আরডি যোগ করলে এটা সম্পর্ক শুল্কযোগ্য মূল্য হয়ে যাবে। আর এটি এবং ব্যাট এটি যোগ্য এবং ব্যাট যোগ্য প্রাইস একই। এটি মানে অ্যাডভান্স ট্যাক্স, এটা নতুন ইম্পোজ করা হয়েছে এই চলতি ফাইন্যান্সিয়াল ইয়ারেই। তারপর আমরা আসি ড্যামারেজ। ভাবছেন মাল পোর্টে আসার পর আস্তে ধীরে খালাস করব, এর জন্য গুনতে হবে ড্যামারেজ। এবং বিমানবন্দরে 21 দিন ও অন্যান্য বন্দরে 30 দিনের মধ্যে মাল না ছাড়ালে আপনাকে নোটিশ দিয়ে মাল নিলামে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে কাস্টমস। প্রশ্ন হলো ড্যামারেজ কত? ড্যামারেজ দুই ধরনের, একটি হলো পোর্ট ড্যামারেজ, আরেকটি হলো শিপিং ড্যামারেজ। পোর্ট ড্যামারেজ প্রথম 4 দিন ফ্রি, তারপর কন্টেনার সাইজ অনুসারে প্রোগ্রেসিভ রেটে ড্যামারেজ হবে। প্রোগ্রেসিভ রেট মানে 4 দিন পর প্রথম 7 দিন এক রেট, তারপর 13 দিন এক রেট, তারপর যতদিন থাকবে তা আবার আরেক রেট। এ ড্যামারেজ পার কন্টেনারে $6 থেকে $72 পর্যন্ত হতে পারে। এটা নির্ভর করবে কন্টেনারের সাইজ এবং কতদিন ধরে পোর্টে পরে আছে তার উপর নির্ভর করবে। অন্যদিকে স্থলবন্দরে ড্যামারেজ বলতে ব্যাপারটা ঠিক সমুদ্র বন্দরের মতো না। এক্ষেত্রে খরচগুলো একটু ভিন্ন ধরনের এবং সমুদ্র বন্দরের চেয়ে অনেক কম। এখানে খরচ হতে পারে গোডাউন এবং ওপেন ইয়ার্ড এর ভাড়া ইত্যাদি টাইপের। আরেক ধরনের ড্যামারেজ আছে, সেটা হলো শিপিং ড্যামারেজ। সেটাও পোর্ট ড্যামারেজের মতো প্রোগ্রেসিভ রেটে হয়ে থাকে। এটা শিপিং লাইন টু শিপিং লাইন ভেরি করে, মানে এক এক শিপিং লাইনে এক এক ধরনের হয় রেটটা, তবে কাছাকাছি। তবে শিপিং ড্যামারেজ প্রথম 14 দিন ফ্রি, তবে এটা আপনার রপ্তানিকারককে সেলস কন্ট্যাক্ট করার সময় মনে করে দিতে হবে বা চেয়ে নিতে হবে। এবং প্রথম 14 দিন পরে ড্যামারেজ শুরু হলেও রেটটা শিপিং ড্যামারেজটা অনেক বেশি, শিপিং ড্যামারেজটা পোর্ট ড্যামারেজের চেয়ে অনেক হাই। এখন আমরা আসি, এলসি করলেন, ব্যাংক থেকে পেমেন্ট দিলেন, খালাস করলেন, নিজে ব্যবহার করলেন বা বিক্রি করে দিলেন, তারপর কি কাজ? তারপর একটা সিম্পল কাজ, আর সেটা হলো বিল অফ এন্ট্রি আপনার ব্যাংকে জমা দিতে হবে। বিল অফ এন্ট্রি হলো আপনি যে আমদানি করছেন তার প্রমাণ, যা কাস্টম থেকে আপনাকে দিবে, সরবরাহ করবে, যা আপনার ব্যাংক থেকে রপ্তানিকারকের ব্যাংকে মালের মূল্য পরিশোধের 4 মাসের মধ্যে জমা দিতে হবে। অন্যথায় পরবর্তীতে মাল আমদানি করতে গেলে আইনগত জটিলতায় পড়বেন, মাল আনতে না গেলেও আইনগত জটিলতায় পড়তে পারেন। আসুন আমরা একটু চেহারাটা দেখি কিরকম। এটা হলো বিল অফ এন্ট্রি চেহারা। আমি নাম ঠিকানাগুলো মুছে দিয়েছি, কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বিদায়। থ্যাংক ইউ নলেজ বুস্টার প্রো, এক্সপেরিমেন্ট ইউর এক্সপিরিয়েন্স। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি শাহজালাল, আয়কর আইনজীবী এবং একজন অর্থ, হিসাব ও সাপ্লাই চেইন স্পেশালিস্ট। আপনাদের মনে এ ভিডিওতে আলোচিত যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবেন, উত্তর দিতে আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।